বডি বিল্ডিং এর কেরিয়ারটা কেমন? যদি ভাবো যে বডি বিল্ডিং এ খুব ব্রাইট ফিউচার আছে, তাহলে সেটা তোমার ভুল ধারণা। বডি বিল্ডিং এ ভবিষ্যৎ পুরো অন্ধকার। তারপর আবার বডি বিল্ডিং এ জাজেসদের বা তোমার যে ফেডারেশন গুলো আছে, সেই ফেডারেশন গুলো অনেক লবি করে। যেমন ধরো আগে থেকেই কল করে বলা থাকে যে কে চ্যাম্পিয়ন হবে, কে গ্রুপ ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, সবকিছু আগে থেকেই জানা থাকে। এখনকার দিনের ছেলেমেয়েরা যারা ট্রেনিং এ ঢুকছে, জিমে ঢুকছে, তারা অনেক সময় স্টেরয়েড বা অনেক ধরনের ট্যাবলেট নিচ্ছে। এই জিনিসগুলো শরীরটাকে কতটা ক্ষতি করতে পারে? স্টেরয়েড জিনিসটা বহুত হার্মফুল। স্কিনের প্রবলেম, লিভার, কিডনি, তোমাকে তো আগেই বললাম। সেক্সুয়াল হেলথের উপর অনেক এফেক্ট পড়ে স্টেরয়েডে। আমার কাছে এমন একটা কেস এসেছিল কদিন আগে, ওর দিদি আমাকে ফোন করে বলছে আমার ভাই স্কুলে গেছিল, তাকে পিটি টিচার ক্রিয়েটিন সাজেস্ট করেছে। স্কুলের বাচ্চা ছেলে, 9-এ পড়েছে। এটা কাজ কি করে ক্রিয়েটিন আর বিসি ডবল? এটা কাজটাই এই বিসি ডবল এর কোনো কাজই নেই ভাই, কোনো কাজই নেই বডিতে। ব্রাঞ্চেন অ্যামিনো অ্যাসিড, তাও মানুষ ওগুলো খাচ্ছে কেন? ব্রাঞ্চেন অ্যাসিড বলে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড তোমার বাবা মা তো খাচ্ছে না, তারা তো অসুস্থ হচ্ছে না। অতিরিক্ত মাস্টারবেশন করলে নাকি শরীর কমে যায়, ফ্যাট লস হয়। হাই গাইস, আমি সুমন আর পডকাস্ট বেলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো পডকাস্ট বেলা সবসময় ইউনিক জিনিসের উপর পডকাস্ট নিয়ে আসে। তোমাদের জন্য সবসময় নতুন নতুন জিনিসের উপর আমরা পডকাস্ট নিয়ে আসি আর নিয়ে আসবো। আর আজকের পডকাস্টটাও আমাদের এমন একটা টপিকের উপর যেটা বাংলা পডকাস্ট ইন্ডাস্ট্রিতে এর আগে কোনোদিন হয়নি। আজকের পডকাস্টটা আমাদের জিম, বডি বিল্ডিং এবং আরো অনেক কিছু জানার বিষয় আছে, যেগুলো তোমরা এই পডকাস্টটা দেখলে জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আজকে আমাদের পডকাস্টের অতিথি শুভদীপ দাস, যাকে অনেকেই তোমরা চেনো এবং অনেকেই তার রিলস বা অনেক ভিডিও দেখেছো। সো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। সো ওয়েলকাম শুভদীপ দাস অন পডকাস্টওয়ালা। থ্যাংক ইউ ভাই। তো কেমন আছো দাদা? খুব ভালো আছে। ওকে, আজকের পডকাস্টটা আমার বয়সী যারা আছে, যারা বিশেষ করে 18 থেকে 25 বা 25 থেকে 30, যারা ফিটনেসের উপর বেশি ধ্যান দিতে পারে, যারা জিমে যেতে চায়, যারা বডি বিল্ডিং করতে চায়, তাদের অনেক কিছু জানার আছে। কারণ এখন সবাই মোটামুটি বাড়িতে সে এক্সারসাইজ করে হোক আর জিমে গিয়ে হোক, ফিটনেসটা ঠিকঠাক রাখার চেষ্টা করে। তা অনেক কিছু কথা আলোচনা করবো আজকের ভিডিওটা। তো সবার প্রথম যেটা আমার কোয়েশ্চেন থাকবে তোমার কাছে, যে তুমি এই বডি বিল্ডিং এর লাইনে কিভাবে আসলে? তোমার কত বছর হয়ে গেল এই লাইনে? তো দেখো, বডি বিল্ডিং তো আমার মোটামুটি 10 থেকে 12 বছর হয়ে গেছে। আমার শুরুটা একটুখানি অন্যরকম, ঠিক আছে। সবার শুরু হয় অনেক কিছু দিয়ে, ব্রেকআপ দিয়ে, কারোর শুরু হয় ইন্টারেস্টিং জিনিস আছে, বাট আমারটা বড্ড বোরিং। আমি যখন স্কুলে পড়তাম তখন আমার এই গায়ের রংটা নিয়ে অনেকে অনেক রকম ছেলে খেলা করতো, ঠিক আছে। মানে অনেকে হয় না, কালো হলে দেখবে স্কুলে গিয়ে মজা ওড়ায়, ঠিক আছে, যে ভাই তুই কালো, কালো ভূত, ঠিক আছে, কালো, অনেক রকম মানে বাজে ভাষা ইউজ করতো। তো গভর্নমেন্ট স্কুলে যেরকম হয় জানো তো, সবাই হাসাহাসি করতো। ওইটা নিয়ে আমার ভেতরে না একটা জেদ ছিল, যে কিছু একটা যদি সবার থেকে আলাদা হতে পারি, একটু যদি অ্যাট্রাকটিভ হতে পারি, একটু যদি ইউনিক কিছু বানাতে পারি, তো সেটার জন্য ফিটনেস হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাকে সবাই থেকে আলাদা করতে পারে। ওকে, তো তার জন্য এটাকে ইম্পর্টেন্স দিলাম। দেখলাম হ্যাঁ, এটাতে এমন একটা জিনিস আসলো আমার ভেতরে, যে যারা তখন আমাকে বলতো, দেখো আমার কোনো বন্ধু নেই, ঠিক আছে, স্কুল লাইফের আজ পর্যন্ত আমার কোনো বন্ধু নেই। যারা আছে খুব হাতে গুনে 2জন, হাতে গোনা হয়তো 2 থেকে 1জন হবে এরকম। তো যারা স্কুলে পড়তো তখন যারা আমাকে নিয়ে মজা ওড়াতো, বা তখন যারা আমাকে নিয়ে হাসতো, তো এখন যখন ওরা আমার সামনে আসে তখন ততটা রেসপেক্টে কথা বলে যতটা আমার ক্লায়েন্টসরা, যতটা আমার মেম্বার্সরা জিমের, যতটা আমাকে ইম্পর্টেন্স দেয়, যতটা আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলে, ঠিক আমার স্কুলের বন্ধুরাও ততটা রেসপেক্ট দিয়ে কথা বলে। তো এটা থেকে আমার খুব হাসি পায় আর মজাও লাগে, যে জিনিসটা থেকে না ওভারকাম করতে পেরেছি। আমার লাইফের খুব বাজে একটা সিচুয়েশন ছিল, যে কোনো স্কুলে যারা পড়ে, ঠিক আছে, তাদেরকে নিয়ে যদি বডি শেমিং করা হয়, বা তাদের কালার নিয়ে বা তাদের কমপ্লেক্সন নিয়ে যদি কেউ খারাপ কথা বলে না, সেই টাইমটা এমন একটা এজ, তো তোমার মেন্টালি অনেক বেশি সব দিক দিয়ে ডিপ্রেসের দিকে চলে যায়, যাতে তোমার মানে পড়াশোনার দিকেও প্রবলেম হবে, ঠিক আছে, তুমি একটু সবার থেকে একটু আলাদা টাইপের হয়ে যাবে। দেখো আমি ওভারকাম করতে পেরেছি, আমি মেন্টালি খুব স্ট্রং, ঠিক আছে। আমি ছোটবেলায় অনেক সিচুয়েশন দেখেছি, আমার বাবা মার, আমার ফ্যামিলি পরিস্থিতির জন্য, আমার পারিপার্শ্বিক যে ইয়েগুলো ছিল সেগুলোর জন্য আমি অনেকটা রিকভার করতে পেরেছি, বাট সবার দ্বারা সম্ভব হয় না। তো এই জিনিসটা বাচ্চাদের একটুখানি চেঞ্জ করা উচিত, বাবা মাকে বোঝানো উচিত এটা, যে কিভাবে এগুলোকে ট্যাকেল করবে, কিভাবে এগুলো থেকে ওভারকাম করবে। ওকে, তারপরে তার মানে তুমি স্কুল জীবন থেকেই জিম করা কি শুরু করেছিলে তখন? হ্যাঁ, তখন দিয়ে নিজেকে আলাদা করার চেষ্টা করছি, ঠিক আছে। তখন দিয়ে আমি বাড়িতে যেরকম নর্মালি পুশ আপস, পুল আপস এইগুলো হয়, আমি জানতাম, আমার ইন্টারেস্ট ছিল জানার প্রতি। আর ইচ্ছা শক্তিটা সব থেকে বড় জিনিস এই ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। তোমার মধ্যে যদি পোটেনশিয়াল থাকে, তোমার যদি ইন্টারেস্টেড থাকো এই বিষয়ে,
তাহলে তুমি চেষ্টা করে যাবে, আর চেষ্টা করলে এটার পেছনে তুমি একটা কিছু না কিছু বার করতে পারবেই। তো আমি সবসময় বাড়িতে আসতাম, বাড়িতে স্কুল দিয়ে বাড়িতে এসে হয় পুশ আপস করতাম, নাহলে পুল আপস করতাম, কিছু একটা ইউনিক করার চেষ্টা করতাম যেটাতে সবার থেকে একটু আলাদা হতে পারি। তো ওখান দিয়ে জার্নি শুরু হয়, আস্তে 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 এতটা ভালোবেসে ফেলি জিনিসটাকে যে এটা কম্পিটিশন বা প্রফেশনাল বডি বিল্ডিং যাই বলো, তো সেটাতে এসে পরিণত হয়। ওকে, তখন তোমার ইন্সপিরেশন কে ছিল? ঋত্বিক রোশন ভাই। ধুম 2 তে ভাই ঋত্বিক রোশনকে দেখেছিলাম যে বডি বডি বানিয়েছিল, ঠিক আছে। ঋত্বিক রোশন আমার একদম ছোটবেলা থেকে আইডল মনে হতো যে ওরকম টাইপের একটা ফিজিক কবে বানাবো, ঠিক আছে। তো ওই দেখে দেখে বডি বিল্ডিং আস্তে আস্তে ঢুকি। ওকে, আচ্ছা তুমি যে বডি বিল্ডিং এ ঢুকেছিলে, বডি বিল্ডিং এর কেরিয়ারটা কেমন? কেউ যদি এখনকার দিনে যারা বডি বিল্ডিং এ কেরিয়ার করতে চায়, তারা যদি এখন শুরু করে, সবার প্রথম কথা, বডি বিল্ডিংটা আমার কেরিয়ার না। তোমরা যেরকম পয়সা জমাও, যেরকম কোনো কিছু পয়সা জমিয়ে ধরো বাইক কিনলে একটা ভালো, বা কোথাও ঘুরতে গেলে, বা কোথাও একটা নিজের একটা ইচ্ছা পূরণ করার জন্য একটা ইনভেস্ট করলে, ধরো যেটা শখ হয় না, শখ বলতে পারো, ঠিক আছে। তো এই বডি বিল্ডিংটা আমার একটা শখ, এটা প্যাশন বলতে পারো। এটা এখান দিয়ে আর্নিং সোর্স খুবই কম, ঠিক আছে। যদি তুমি আর্ন করতে চাও তার জন্য তোমাকে সোশ্যাল মিডিয়াতে অনেক স্ট্রং হতে হবে, অনেক জায়গায় বেস বানাতে হবে আগে ভালো করে। তো সেটা এখন মানে যারা নতুন ঢুকছে তাদের পক্ষে একটুখানি চাপের। যদি ভাবো যে বডি বিল্ডিং এ খুব ব্রাইট ফিউচার আছে, তাহলে সেটা তোমার ভুল ধারণা। বডি বিল্ডিং এ ভবিষ্যৎ পুরো অন্ধকার, ঠিক আছে। ঢুকবে তুমি, অনেক কিছু ইউজ করতে হবে, অনেক প্রোটোকলস এর মধ্যে থাকতে হবে। আর ওয়েস্ট বেঙ্গলে তো আলতু ফালতু কোচেসরা ভর্তি আছে যারা তোমাকে মিসগাইড করবে, ভুল পথে নিয়ে যাবে। তো যাই হোক, বডি বিল্ডিং এ দেখো, এটাকে প্যাশন হিসেবে নিয়েছিলাম আমি। টাকা পয়সা জমিয়ে বেশ তুমি একটা ভালো ফিজিক বানাতে পারো, বাট সেখান থেকে যে আর্ন করবে তুমি এটা চিন্তা করে ওটা বানিও না। তুমি যে এখান দিয়ে পয়সা পাবে, তুমি ধরো একটা প্রিপারেশন করতে গেলে মোটামুটি ধরে রাখো 14 দিন 15 দিনে তোমার 40-50 হাজার টাকা খরচা হয়ে যায়। মানে আমি কম্পিটিশন টাইমে বলছি 14-15 দিনে 40-50 হাজার টাকা খরচা কোনো ব্যাপারই না। আর বডি বিল্ডিং এমন একটা জিনিস যেখানে তুমি যত গুড় দেবে তত মিষ্টি হবে জিনিসটা, বুঝতে পেরেছো? তুমি যত খুশি ঢালতে পারো, এখানে ঢালার কোনো শেষ নেই যে ভাই এতটাই লিমিটেশন। অনেকে আমাকে এসে বলে যে দাদা বডি বিল্ডিং করবো, কত টাকা খরচা করবো? ভাই খরচার কোনো লিমিট নেই, লিমিটলেস খরচা করা যেতে পারে এখানে, বুঝতে পেরেছো? তো বডি বিল্ডিং এ অনেকে ভাবে যে অনেক টাকা পাওয়া যায় এখান দিয়ে। তোমার পার মান্থ মোটামুটি তুমি লিমিটলেস খরচা হয় এখানে, ঠিক আছে। একটা বেসিক কম্পিটিশন ধরো ডিস্ট্রিক্ট বা বেঙ্গলে তুমি যদি গ্রুপ ফার্স্ট মারতে যাও, তাহলে তোমার মোটামুটি 40-50 হাজার টাকা খরচা হওয়া কোনো ব্যাপার না। বাট সেখান দিয়ে তোমার কত টাকা আসছে হয়তো 10,000 15,000, যেটা হয়তো তুমি কালার করেছো, যা তুমি যা স্টেট লেভেলের, এটা স্টেট লেভেলের বলছি। এখন স্টেট লেভেল অনেক উন্নতি হয়েছে, অনেকটা হয়েছে, হয়তো 10,000 টাকা 20,000 হয়েছে পরিণত, কিন্তু তার থেকে বেশি না। তোমাকে ওভারঅল চ্যাম্পিয়ন মারতে গেলে 1 লাখ টাকা প্রাইজ মানি পাবে তুমি, কিন্তু এই 1 লাখ টাকা পাওয়ার জন্য তোমাকে 1 মাসে 2 লাখ টাকা খরচা করতে হতে পারে। বডি বিল্ডিংটা এরকম একটা গেম, ঠিক আছে। তারপর আবার বডি বিল্ডিং এ জাজেসদের বা তোমার যে ফেডারেশন গুলো আছে, সেই ফেডারেশন গুলো অনেক লবি করে। যেমন ধরো আগে থেকেই কল করে বলা থাকে যে কে চ্যাম্পিয়ন হবে, কে গ্রুপ ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, সবকিছু আগে থেকেই জানা থাকে। ঠিক আছে, বাঙালিদের মধ্যে যে লবিবাজিটা ওখানেও চলে ভাই, কোনো স্পোর্টসে বাদ নেই আর, ঠিক আছে। বডি বিল্ডিং এ তো আরো বেশি। তো ফোন করে আগে থেকে বলে দেয় যে স্যার আমি এরকম খেলতে যাচ্ছি। হ্যাঁ, হয়তো 19-20 ডিফারেন্স হতেই পারে, জাজেসদের ভালো করে সেটার পেছনে দেখা উচিত যে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে। সেসব না করে যে যার আগে থেকে সেটিং করা থাকে, জায়গা থেকে কল করে রাখে যে আমি এত টাকা পে করছি, আপনার ফেডারেশনকে এত টাকা আমি স্পন্সর করছি, তো তাদেরকে করে দেয়। আমার সাথেই অনেকবার হয়েছে, আমি কম্পিটিশনের নাম নেবো না, অনেক জিমের ট্রেনাররা আছে যাদের জিম গুলো সেই ফেডারেশনকে স্পন্সর করেছিল, মানে সেই গেমটাতে স্পন্সরশিপ করেছিল, ঠিক আছে। ধরো গ্রুপ ফার্স্টটা আমি একটা জিমে কাজ করি, সেই জিম বললো যে আমি তোদের গ্রুপ ফার্স্টটা দিয়ে দিচ্ছি 10,000 টাকা বা 20,000 টাকা, যাই হোক। তো তা বলে কি সেই জিম ট্রেনারটাকে ফার্স্ট করে দেবে যে স্পন্সর করেছে? এটা তো করা উচিত না, তাই না? তো এরকম ভাবে চলে ভাই আমাদের গেমটা। আমাদের গেমে এরকম লবিবাজি প্রায় থেকে থাকে। তো ভেবো না যে বডি বিল্ডিং করবো এখান দিয়ে টাকা উঠে আসবে প্রচুর, কখনোই সম্ভব না। ওকে, আচ্ছা দাদা, স্কুল লাইফ থেকে শুরু করে একটা সবার মধ্যে মিথ লুকিয়ে থাকে, সেটা হলো যে 18 বছরের আগে নাকি জিমে গেলে হাইট বাড়ে না। এইটা কতটা সত্যি? এটা একটা হেভি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, অনেকে জিজ্ঞাসা করে আমাকে। তো দেখো, 18 বছর এজ ম্যাটার করে না এক্সারসাইজ করার জন্য, ঠিক আছে। তোমার জেনেটিক্সে যদি তোমার হাইট গ্রো করার হয়, হবেই। ওটা তোমার জিনস এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। ওটা তোমার এইসবের উপর ডিপেন্ড করে না তুমি কি এক্সারসাইজ করছো। এক্সারসাইজ করলে তোমার ইন্টারনাল অর্গানগুলো আরো ভালো থাকবে, আরো সেফ থাকবে, আরো অনেকদিন হেলদি থাকবে তুমি, ঠিক আছে। তো এবার যদি তুমি 17-18 বছর বয়সের মধ্যে ভুল দিকে যাও,
ভুল দিকে আমি কি বলতে চাইছি, ভুল দিকে বলতে তোমার ধরো কেউ অনেক সময় হয় দেখবে অনেকে স্মোকিং এডিক্ট হয়ে যায়, ঠিক আছে, অনেক বাচ্চারা হ্যাঁ নেশার দিকে চলে যায়, ঠিক আছে। তো ওইসব করলে তো ভাই তোমার হাইট স্টপ হবেই, ঠিক আছে, যেখানে তুমি আছো ওইখানেই থেকে যাবে। কারণ কি, তখন আমাদের অর্গান গুলো না খুব সূক্ষ্ম থাকে, ঠিক আছে, মানে তখন গ্রো হচ্ছে তো আস্তে আস্তে। তো সেই টাইমে যদি এইসব বিষাক্ত জিনিস আমাদের শরীরে ঢুকিয়ে দিই, তো তখন তো প্রবলেম হবেই, তখন তো হাইট স্টপ হবেই। তো ওটার ছুতনা দিয়েই লোকে বলে যে আরে আমি জিমে গেছি দাদা, জানো তো আমার হাইট আটকে গেছে। কখনোই সম্ভব না। তুমি যদি জিমে যাও, ওয়ার্কআউট করো, তোমার মাসেলে ব্লাড ফ্লো ভালো করে হচ্ছে, তোমার মাসেল নিউট্রিয়েন্ট ভালো করে সাপ্লাই পাচ্ছে, তোমার বোন স্ট্রাকচার ভালো হবে, তোমার জয়েন্ট হেলদি থাকবে, ঠিক আছে, তোমার কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স বাড়বে, ঠিক আছে। তো এগুলোতে তোমার শরীরের ভালো, এগুলোতে কিছু ক্ষতি নেই, এগুলোতে তোমার হাইট আরো গ্রো করবে, তোমার ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে, তুমি সবার থেকে আলাদা হবে। তো যারা বলে যে হাইট আটকানো, সেটা একটা মিথ। আর যাদের আটকেছে ভাই, তারা স্মোক করেছে বা তারা ড্রিঙ্ক করেছে বা তারা নেশার সাথে যুক্ত, ঠিক আছে। তাছাড়া কখনো পসিবল না যে ওয়ার্কআউট করে হাইট তোমার স্টপ হয়ে যাবে, এটা একটা মিথ। আচ্ছা দাদা, ধরো যারা নতুন জিমে যাচ্ছে, তারা কি অনেক সময় কি করে, কেউ ডাম্বেল উঠিয়ে নিচ্ছে, ঠিক আছে, কেউ ডেডলিফট মেরে নিচ্ছে, তো এইগুলো কি সঠিক, নাকি যারা যাচ্ছে তাদের অন্য কিছু করে শুরু করাটা উচিত? তো দেখো, সবার প্রথম তোমার সেরকম ট্রেনারের কাছে যেতে হবে যে ট্রেনার সার্টিফাইড, যার ট্রেনিং সম্বন্ধে মিনিমাম এইটুকুনি নলেজ আছে যে ওয়ার্কআউট কিভাবে শুরু করাতে হয়, কিভাবে তোমাকে ওয়ার্কআউটের শুরুতে মোবিলিটি করাবে, স্ট্রেচিংস করাবে, সেগুলো সেই ট্রেনারের উপর ডিপেন্ড করছে। তোমার বডির কি কন্ডিশন আছে সেই বুঝে তোমাকে ওয়ার্কআউট দেবে সে। তোমার যদি ধরো কোনো প্রবলেম আছে, ধরো কারোর নিতে পেন আছে, কারোর আর্থারাইটিস আছে, কারোর বিভিন্ন রকম প্রবলেম থাকতেই পারে, তো সেটা তোমার ট্রেনারের সাথে আগে ডিসকাস করে নেবে যে কি আমার প্রবলেম আছে। তো তোমার ট্রেনার যদি সার্টিফাইড হয়, অবশ্যই যদি প্রফেশনাল হয়, তাহলে তোমাকে রাইট গাইডলাইনটা দেবে। আর যদি তোমার ট্রেনার তোমাকে বলে যে তোমার এই প্রবলেম আছে, এই ওষুধটা খাও তাহলে ঠিক হয়ে যাবে, বা এই ওষুধটা খাও তোমার ফ্যাট লস হয়ে যাবে, তাহলে ভাই জিম বা ট্রেনার চেঞ্জ করে দাও, কারণ তোমার সাথে স্ক্যাম হবে খুব শিগগিরই। এরা পয়সার পেছনে দৌড়ায় ভাই, ঠিক আছে। এরা কেউ তোমার হেলথ নিয়ে কিছু দেখতে যাবে না যে তোমার হেলথ কতটা ইমপ্রুভ হবে, এরা পয়সা নিয়ে ভাবে যে এই কোম্পানিটার মাল বিক্রি করলে আমি কত টাকা পাবো। আচ্ছা দাদা, তুমি যেহেতু বলছিলে যে ওষুধ নেওয়া বা কোনো ধরনের পাউডার খাওয়া, তা সেক্ষেত্রে এখনকার দিনের ছেলেমেয়েরা যারা ট্রেনিং এ ঢুকছে, জিমে ঢুকছে, তারা অনেক সময় স্টেরয়েড বা অনেক ধরনের ট্যাবলেট নিচ্ছে, তা এই জিনিসগুলো শরীরটাকে কতটা ক্ষতি করতে পারে? আমি ফার্স্ট কথা বুঝতে পারি না স্টেরয়েড মেডিসিন এগুলো জিমে আসে কোথা থেকে। দেখো, এগুলো তো একটা ট্রেনারের কাজ না কাউকে সাজেস্ট করা, এগুলো ডক্টরের কাজ, ঠিক আছে। এগুলো যারা বড় বড় তোমার কোনো অসুখ হলো বা তোমার কোনো ফিজিক্যাল কন্ডিশন আছে যেখানে তোমার এগুলো জিনিসগুলো লাগবে, স্টেরয়েড বা মেডিসিন তুমি যাই বলো, তো সেগুলো তোমাকে ডক্টর প্রেসক্রাইব করবে। ওকে। তো এগুলো জিমে গিয়ে ট্রেনাররা কি করে কোন ডিগ্রিতে প্রেসক্রাইব করে কাকে আমি বুঝতে পারি না। ওকে। তো এগুলোতে লিগালি কেস করা যায়, ঠিক আছে, ট্রেনারের উপর। যে ট্রেনার সাজেস্ট করছে তার উপর কেস করা যায়। অনেক বাচ্চারা আছে যাদের সাইড এফেক্ট হয়েছে, দেখবে পিঠে র্যাশ ভরে যায়, অনেকে লিভার নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, হার্ট ব্লক হয়ে যায়, মারা যায়। তো এগুলোতে ট্রেনারের উপর কেস করা যায়, ঠিক আছে। তাও ট্রেনার নিজে পয়সা খাওয়ার জন্য এগুলো বিক্রি করে, ঠিক আছে, স্টেরয়েড মেডিসিন। একটা ট্রেনারের কাজ কি হওয়া উচিত? একটা ট্রেনারের কাজ হওয়া উচিত সে তোমাকে ফিটনেস শেখাবে, সে তোমাকে ট্রেনিং শেখাবে। তাকে যেটা নিয়ে পড়ানো হয়েছে, তাকে পড়ানো হয়েছিল ট্রেনিং রিলেটেড, তাকে পড়ানো হয়েছিল যে কিভাবে এক্সারসাইজ পারফর্ম করা হয়, কিভাবে এক্সারসাইজগুলোকে এক্সিকিউট করানো হয়, কোথায় তোমার মাসেলের কোথায় অরিজিন, কোথায় ইনসারশন, কিভাবে একটা হিউম্যান বডি কাজ করে, এক্সারসাইজ কিভাবে পারফর্ম করা হয়, এক্সিকিউট ভালোভাবে কিভাবে করবে তুমি এক্সারসাইজগুলো। তো ডক্টরের কাজ আলাদা, ট্রেনারের কাজ আলাদা। যদি ট্রেনার তোমাকে সাজেস্ট করে যে তুমি স্টেরয়েড নাও, মেডিসিন নাও, তাহলে সে ট্রেনার না ভাই, সে কসাই, ঠিক আছে। সে তোমার পয়সাও খাবে, সে তোমার হেলথও খাবে, সে তোমার বাবা মার মানে বাড়ির সব থেকে চাহিদা যে ছেলেটা বা মেয়েটা তাকে হারিয়ে ফেলবে, সবকিছু জীবন তোমার শেষ করে ফেলবে সেই ট্রেনার, বুঝতে পেরেছো? তো আমার মনে হয় এই জিনিসটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো কেন, পুরো ইন্ডিয়াতেই খুব প্রবলেম একটা। ট্রেনারের কাজ হওয়া উচিত সবসময় ট্রেনিং করানো, ডায়েটিশিয়ানের কাজ হওয়া উচিত ডায়েট দেওয়া। ওকে। ডক্টরের কাজ আলাদা। ট্রেনার যদি ডক্টরের কাজ করতে চায় সে কখনোই করতে পারবে না। ওকে। বুঝতে পারলে? তো একটা ডক্টরের সাথে তুমি একটা ট্রেনারের কখনো কম্পেয়ার করতে পারো না। স্টেরয়েড জিনিসটা বহুত হার্মফুল। স্কিনের প্রবলেম, লিভার, কিডনি, তোমাকে তো আগেই বললাম যেমন, ঠিক আছে। তার সাথে ধরো মানে সেক্সুয়াল হেলথের ওপর অনেক এফেক্ট পড়ে স্টেরয়েডে। ওকে। ঠিক আছে। বাচ্চা ছেলেরা যারা 17-18 বছরের বাচ্চা ছেলে, যাদের এখনো প্রপারলি মাসেলগুলো ম্যাচিওর হয়নি, প্রপারলি ইন্টারনালি যা তাদের ডেভেলপ করা সব ঠিকঠাক ভাবে হয়নি,
তার মধ্যে তাকে ট্রেনার সাজেস্ট করে দিচ্ছে যে স্টেরয়েড নিয়ে নাও, মেডিসিন খুঁজে নাও। খুব বাজে জিনিস ভাই এটা। ওকে। হ্যাঁ, আচ্ছা, অনেক ছেলেমেয়েরা আছে যাদের মা বাবা খুব বড় লোক না, সেও খুব একটা কাজ বাজ ভালো করে না, কিন্তু জিমে ঢুকলেই তাকে প্রেশার করা হয় যে তুমি এই পাউডারটা কেনো বা এই জিনিসটা কেনো, নাহলে তোমার বডি হবে না। তা এটা কি সত্যি, মানে পাউডার খেলেই কি বডি হচ্ছে নাকি? সর্বপ্রথম কথা তো হচ্ছে, দেখো পাউডার যে সাপ্লিমেন্ট তুমি যা বলছো, এগুলো কোম্পানিরা ভালোভাবে মার্কেটিং করে এটার, ঠিক আছে? ট্রেনারকে দিয়ে মার্কেটিং করায়, বড় বড় অ্যাথলিটসকে দিয়ে মার্কেটিং করায়, আমিও ওর মধ্যে ইনক্লুড আছি। বাট দেখো, আমি সোশ্যাল মিডিয়াতে প্রমোট করি না, আমি বাচ্চা বাচ্চা ভাইদের বলি না যে এগুলো নাও। আমি প্রমোশন ভিডিও আলাদা বানাই, আমি যা করার ওগুলো পুরো সেপারেটলি করি। আর যেগুলো জেনুইনলি সাজেস্ট করার ডায়েট নিয়ে বা ওয়ার্কআউট নিয়ে, সেগুলো আমি সবসময় বলতে থাকি, সবসময় এগুলোই দেখেছো তোমরা। তো সাপ্লিমেন্ট জিনিসটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি কোম্পানির, ঠিক আছে? ওর ফাঁদে পা দেবে না, বাচ্চাদেরকে জাস্ট হ্যাঁ এগুলো পুরোপুরি অ্যাভয়েড করা উচিত। কারণ তুমি যদি সাপ্লিমেন্ট, একটা মানুষ কখন নেয় যখন তার বাইরের মানে সে যখন যে ফুড গুলো নিচ্ছে, সেই ফুড থেকে যখন প্রপারলি নিউট্রিয়েন্টস গুলো সে অ্যাবজর্ব না করতে পারছে, তখন সাপ্লিমেন্ট নেয়। মানে ডায়েট প্ল্যানটা ঠিকঠাক না থাকে। হ্যাঁ, ডায়েট প্ল্যান কারোর ঠিক নেই। ধরো কেউ 9 to 5 জব করে, তার ডায়েট প্রিপেয়ার করার টাইম নেই। যারা ধরো আমার মতো কাজ করছে, সকালে বেলায় একটা জিমে, বিকেল বেলা একটা জিমে পার্সোনাল ট্রেনিং করাচ্ছে, যাদের টাইম নেই বা যারা প্রফেশনাল অ্যাথলিট, তাদের জন্য জিনিসগুলো ঠিক আছে, তাদের জন্য সাপ্লিমেন্টটা দরকার, ঠিক আছে? বাট যারা স্কুলে পড়ে, ঠিক আছে, যারা কলেজে পড়ে, যাদের কাছে এনাফ টাইম আছে, এনাফ প্রোটিন সোর্স আছে, এগ হোয়াইটস আছে, চিকেন আছে, ডিম আছে, ডাল আছে, বাড়ির শাকসবজি কত কিছু আছে, যেগুলোর মধ্যে তোমার প্রোটিন, ভিটামিনস, মিনারেল সবকিছু যাচ্ছে বডিতে। তো তার জন্য তোমাকে আলাদা করে আর এই সাপ্লিমেন্ট নিতে লাগে না। আর যদি তোমাকে সাপ্লিমেন্ট তাও তোমার ট্রেনার সাজেস্ট করে, তাহলে সেই ট্রেনারকে ভাই ইমিডিয়েটলি চেঞ্জ করে দাও। ওকে, ঠিক আছে। আচ্ছা দাদা, তুমি ডায়েট প্ল্যানের কথা বলছিলে, একজন যে শুধু তার বডি বানানোর জন্য যাচ্ছে, ঠিক আছে, তার প্রপার ডায়েট প্ল্যানটা কি হওয়া উচিত? দেখো, আমি মনে করি ডায়েট এমন হওয়া উচিত যেটার মধ্যে প্রপার ম্যাক্রোস থাকবে, প্রপার তোমার প্রোটিন, প্রপার কার্বোহাইড্রেট, ফ্যাটের একটা প্রপার ব্যালেন্স থাকবে, যেটাকে তুমি সারা জীবন ফলো করতে পারবে। যদি তুমি বলিউড কোনো সেলিব্রিটি বা টলিউড কোনো সেলিব্রিটিকে দেখে তোমার নিজের ডায়েট শিডিউল প্ল্যান করতে যাও, ডায়েট প্ল্যান বানাতে যাও, তাহলে সেটা কখনো পসিবল হবে না। তুমি ওটাকে কখনো কন্টিনিউয়াসলি রাখতে পারবে না। কারণ একটা সেলিব্রিটি তার ট্রান্সফরমেশন করে নিজের স্বার্থের জন্য, তার ওখান দিয়ে ইনকাম সোর্স আছে, তার ওখান দিয়ে পয়সা আসবে, তার জন্য তার একটা গোল আছে, তার একটা আলাদা মাইন্ডসেট আছে। তো কখনোই কেউ মানে তুমি যদি চাও তার মতো করতে চাইছো, তুমি তার মতো হতে চাইছো, কখনোই পারবে না। কারণ তোমার লাইফস্টাইলটা আলাদা, তার লাইফস্টাইলটা আলাদা। সে সেগুলোর জন্য পয়সা পাবে, সে যত কষ্ট করবে, ডায়েট করবে, এক্সারসাইজের পেছনে খাটবে। রাত্রিবেলা দেখেছো তোমরা অনেক সেলিব্রিটিসরা রাত্রিবেলা 2টোর সময় ওয়ার্কআউট করে, 3টের সময় ওয়ার্কআউট করে। তো তার জন্য তারা পয়সা পাবে, তার জন্য তাদের ইন্টারেস্ট এত বেশি। তুমি যদি করতে যাও 2 দিন 3 দিন 10 দিন ইন্টারেস্ট থাকবে তোমার, তারপর দেখবে তোমার সব মোটিভেশন চলে যাচ্ছে, তুমি যতটা কমিয়েছিলে তার থেকে বেশি বাড়িয়ে ফেলবে। কারণ এই কদিনের কষ্টের জন্য হয় না, মানুষ যখন 7 দিন একটা জিনিস না খেতে পায়, তারপর যখন সেই জিনিসটা তার মুখের সামনে দিয়ে বারবার ঘোরাঘুরি করে, তুমি দেখছো যে তোমার বন্ধুরা খাচ্ছে, দাদা খাচ্ছে বা বোন খাচ্ছে বা বাড়িতে কেউ খাচ্ছে, তখন তুমি সেই জিনিসটা যখন পাবে না, একদম ঝেড়ে খাবে। যখনই খাবে তখনই আরো বেশি মোটা হয়ে যাবে তুমি, বা আরো বেশি আনহেলদি হয়ে যাবে। তাও একজন নর্মাল মানুষের কি খাওয়া উচিত, যে জিমে গিয়ে ভালো বডি বানাতে যাচ্ছে, সকাল দুপুর রাত, আর সে যদি ভেজিটেরিয়ানও হয়? হ্যাঁ, দেখো সর্বপ্রথম কথা, আমাদের অ্যানসেস্টার যারা আছে, আমার বাবা দাদু, তাদের শরীরে যদি কোনো সাইড এফেক্ট নেই, তারা বাড়ির নর্মাল ভাত ডাল মাছ মাংস খেয়ে তাদের শরীর সুস্থ ছিল। হ্যাঁ, আমাদেরকে কি করতে হবে, শুধু একটু মাসেল বানাতে হবে, তার জন্য আমরা জিমে ঢুকেছি। বাড়ির যা ডায়েট প্ল্যান তাদের ছিল, আমাদেরও থাকা উচিত, তবেই আমরা ভালো বডি বানাতে পারবো। এটাকে যদি চেঞ্জ করতে যাই না, পুরো সাইকেলটা বিগড়ে যাবে ভাই। যারা প্রফেশনাল তাদের কথা বলছি না আমি এখানে, যারা নর্মাল তাদের জন্য বলছি। যারা প্রফেশনাল তাদের একটা গোল আছে, তাদের একটা আলাদা মাইন্ডসেট, ঠিক আছে? যারা নর্মাল তাদের জাস্ট যে খাবারটা বাড়িতে হচ্ছে, তোমার বাবা মা ভাই সবাই যেটা খাচ্ছে সেটাও তুমিও খাবে, ঠিক আছে? শুধু বাইরের আনহেলদি ফুডটা না খেলেই হলো। বাইরের তেলে ভাজা ফাস্ট ফুডটা খেলাম না, চকলেটস খেলাম না, মিষ্টি খেলাম না। এমনি তো বাড়িতে তোমার বাড়িতে রোজ রোজ মিষ্টি রান্না হচ্ছে না, রোজ রোজ চকলেট বা রোজ রোজ তো তোমার এইসব রান্না হয় না। তো বাড়ির যে খাবার দাবার আছে সেগুলো খেলে আমার মনে হয় ভালো বডি হয়। আমি এরকম অনেক ট্রান্সফরমেশন করেছি, যারা মানে বাড়ির নর্মাল একদম, তুমি হয়তো শুনলে হাসবে, যারা ডালও ঠিকঠাক মতো খেতে পারে না, পুকুরের গুগলি হয় দেখেছো, গুগলি দিয়ে প্রোটিন সোর্স পূরণ করেছে, ঠিক আছে? এরকম বাচ্চা ছেলেরা আছে যাদের মানে ধরো প্রোটিন ইনটেক করার পয়সা নেই। মানে দেখো চিকেনের দাম আছে ভাই, ঠিক আছে, ডিম কিনতে গেলে তার 6 টাকা 7 টাকা পড়ে। তো এইগুলো অনেক কস্টলি।
তো তার জন্য অনেক বাচ্চা ভাইরা আছে যারা গুগলি তোলে, পুকুর দিয়ে গুগলি তুলে খাচ্ছে, তাতেও তাদের বডি হচ্ছে। কি করে হচ্ছে ভাই? ঠিক আছে। হ্যাঁ, আর আরেকটা মাছের খুব ভালো একটা অপশন দিতে চাই। অনেকে মাছ দিয়ে জানে না, আমরা বাঙালি, আমাদের প্রধান খাবার মাছ ভাত, ঠিক আছে। একদম। হ্যাঁ, মাছের ভাই বহুত একটা রোল আছে আমার বডি বিল্ডিং ক্যারিয়ারে, ঠিক আছে। Okay. মাছের থেকে যে প্রোটিন সোর্সটা, বডির একটা মানে প্রোটিন অ্যাবজর্ব করার একটা ক্যাপাসিটি থাকে, ঠিক আছে। একটা জিনিস থেকে ধরো আমার বাড়িতে বা আমার বাবা মারা যেটা খেয়ে অভ্যস্ত, সেটাই যখন আমি বডিকে দেবো, সেটাতেই কিন্তু রেসপন্স করবে বডি ভালো। যদি আলাদা করতে চাই, আমার বাবা মা খেত চিকেন, ডিম, মাছ, আমি অন্য কোনো প্রোটিন সোর্স অ্যাড করছি আমার ডায়েটে, তাহলে কিন্তু বডির একটু টাইম লাগে সেটা বুঝতে, সেটা হতে। কিন্তু তুমি যদি যেটা খেয়ে আসছো সেটাকে যদি কন্টিনিউয়াসলি রাখো, মাছটা, এবার অনেকে ভাবে যে কি মাছ খাবো, রুই কাতলা খাওয়া যাবে না, ঠিক আছে। খেতে পারো, অবশ্যই খেতে পারো, যদি ওর মধ্যে একটুখানি ফ্যাটটা বেশি থাকে। যারা মানে চর্বি জাতীয় মাছ খাওয়া যাবে না? না না, চর্বি জাতীয় মাছ খাওয়া যাবে না, বাট তেলাপিয়া মাছ খেতে পারো তুমি, খুব ভালো প্রোটিন সোর্স। আর তুমি যদি সব থেকে কম দামে, আমি যেহেতু আমার কাছে অনেক ছোট ভাইরা আছে যাদের কাছে পয়সার খুব প্রবলেম থাকে, তাদেরকে আমাকে প্রোটিন ইনটেক করানো, ঠিকঠাক ভাবে প্রোটিন ইনটেক করাতে হয়। তো তাদেরকে আমি দিয়ে হচ্ছে তোমার লোটে মাছের নাম শুনেছো? বোম্বে ডাক বলে। একদম। হ্যাঁ, বোম্বে ডাক খুবই সস্তায় পাওয়া যায় আর খুব ভালো প্রোটিন সোর্স। ওকে, লোটে মাছ দিয়েও প্রোটিন সোর্স? একদম, আমি নিজে করেছি। আমি নিজে কম্পিটিটিভ বডি বিল্ডিং এ আমি লোটে মাছ অনেক ইউজ করেছি। ওকে। আচ্ছা দাদা, লাস্টে তুমি বডি বিল্ডিং এর কথা বললে, আমি একবার চাইবো আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে তুমি তোমার একটু যদি ডোনেশনের একটু দেখিয়ে দাও। সব সময় ক্যামেরা। ওকে। আচ্ছা দাদা, এই যে বডিটা, অনেকে বলে যে অনেকে ইনজেকশন পুশ করে বডি বানিয়ে তারপর বডি বিল্ডিং কম্পিটিশনে নামছে, এগুলো কি সত্যি? আদৌ কি এরকম ধরনের বডি বানানো সম্ভব? দেখো, প্রফেশনাল বডি বিল্ডিং করতে গেলে, ঠিক আছে, তোমাকে গিয়ার্স বা সাবস্টেন্স বা সাইকেল যাই বলো ইউজ করতে হবে, ঠিক আছে। নালে এখন যা কম্পিটিশনের অবস্থা, ঠিক আছে, ন্যাচারালি তুমি স্টেজে উঠবে, তোমাকে লাত মেরে নামিয়ে দেবে। ওকে। আমি যে ফিজিকটা আজকে স্টেজে উঠে নিয়ে নামি, মানে স্টেজে যাই, আমি আজকে যে ফিজিকটা স্টেজে নিয়ে যাই, সেই ফিজিকটা মানে আরো ইমপ্রুভমেন্ট দরকার আছে সেই ফিজিকেও। ওকে। তো আমি ইনহ্যান্স হয়েও আমার ইমপ্রুভমেন্টের দরকার আছে। আর যারা ন্যাচারাল, তাদের কথা তুমি একবার ভাবো, তারা যদি স্টেজে গিয়ে দাঁড়ায়, তাদের অবস্থাটা কোথায় যাবে? তারা টপ 10-এরও বাইরে চলে যেতে পারে। হ্যাঁ, একমাত্র সুপিরিয়ার জেনেটিক্স, যাদের জেনেটিক্স খুব ভালো, ঠিক আছে, যারা জেনেটিক্যালি গিফটেড, যাদের ভগবান দিয়ে পাঠিয়েছে যে ভাই তোরা ফাটিয়ে দিতে পারবি পৃথিবীতে নেমে, ঠিক আছে, তারাই একমাত্র ভাই চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হতে পারবে ন্যাচারাল ফিজিক নিয়ে। বাট তোমার বডি বিল্ডিং এর ডার্ক ট্রুথ হচ্ছে এটাই ভাই, সাবস্টেন্স ইউজ করতেই হবে। সাবস্টেন্স যদি ভালোভাবে আর প্রপার গাইডলাইনে, ঠিক আছে, প্রপার যদি গাইডলাইন না থাকে, ট্রেনারের ভূমিকাটাও এখানে, ট্রেনারের কোনো গল্পই নেই ভাই এখানে, কোচ, ঠিক আছে। ট্রেনার এখানে গল্প শেষ হয়ে যায়, ঠিক আছে, চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। জিমের পর থেকে জিমের ট্রেনারের গল্প শেষ, ঠিক আছে। কোচ একটা আলাদা, ঠিক আছে, যে প্রপার নলেজ রাখে আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কমই রয়েছে। যার কাছে আমি ট্রেনিং করি, তোমরা হয়তো সবাই চেনো তাকে, তিনি রয়েছে। তো প্রফেশনাল কোচের ভূমিকা আমাদের লাইনে খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, ঠিক আছে। যেমন ধরো এই জল ছাড়া, নুন ছাড়া, ঠিক আছে, যখন তখন মাসেলে ক্র্যাম্প লাগতে পারে, যখন তখন হার্ট ব্লক হতে পারে। তুমি একটা মানুষ একটা দিন জল না খেয়ে থাকলে তার কিডনি ফেল হয়ে যেতে পারে। তুমি যদি একটু বড় জিনিসটা নিয়ে, একদিন জল না খেয়ে থাকলে তোমার কিডনি নষ্ট হয়ে যেতে পারে, বা একদিন সোডিয়াম ইনটেক না করলে তোমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যেতে পারে, তোমার হার্ট ব্লক হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো কোচের একটা বিশাল ভূমিকা থাকে, সে বোঝে, সে জানে, যে ক্যালকুলেশন করে যে কতটা লাগবে তোমার বডিতে, কতটা তোমাকে খেতে হবে, কতটা রেস্ট নিতে হবে, কতটা এই গিয়ার গুলো ইউজ করতে হবে, তারপর কি করে বন্ধ করতে হবে, কতদিন বন্ধ রাখতে হবে, এগুলো সব ইম্পর্টেন্ট। তুমি যদি কম্পিটিশন গুলোর কথা বলছো, তা কম্পিটিশনের আগে কি খাওয়া উচিত? তোমরা কি খেয়ে নাও কম্পিটিশন? দেখ, এটা একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। যখন আমরা কাটিং বা শ্রেডেড ফেজে যাই, যে ফেজের মধ্যে আমাদের মাসেল গুলোকে প্রচুর চিজেল করতে হয়, ফাইবার গুলো ভিজিবল করতে হয়, স্কিনের উপর দিয়ে দেখতে পাচ্ছ ভেন টেন সব ভিজিবল থাকে, সেই টাইমে আমাদের মাসেলের গ্লাইকোজেন প্রচুর ডিপ্লিটেড থাকে, ঠিক আছে। যত বেশি গ্লাইকোজেন ডিপ্লিটেড থাকবে, মাসেল তত বেশি ছোট লাগবে। তো এইগুলোকে ইনস্ট্যান্টলি ফিল আপ করতে আমাদেরকে, মানে ওই স্টেজে ওঠার আগেই বডিটাকে একদম মানে সুপার হিউম্যান টাইপের বানাতে হবে, বুঝতে পারছিস তো? 2 মিনিটে একদম চেঞ্জ হয়ে যাবে বডি, এক্সট্রাঅর্ডিনারি দেখতে লাগবে। সেই জিনিসটাই কিন্তু একটা, সেখানেও একটা কোচের ভূমিকা আছে, যে কতটা লোডিং করানো হয়। একটা লোডিং ফেজ থাকে আমাদের, যেখানে আমাদেরকে যে মিলগুলো আমরা বন্ধ রেখেছিলাম, যে খাবারগুলো আমরা এতদিন খাইনি, ধর আমরা সাপোজ 3 মাসের প্রিপারেশনে ভাত খাইনি, বা 3 মাসের প্রিপারেশনে মিষ্টি খাইনি। আমার তো ভাই মিষ্টি চলে, আমার ফেভারিট, ঠিক আছে, ফেভারিট লোডিং প্রিপারেশন।
কালোজাম দেখেছিস তো? হ্যাঁ কালোজাম, রসগোল্লা, সন্দেশ আর পাটিসাপটা। মনোজদা দিয়েছিল এবছর আমাকে পাটিসাপটা, ঠিক আছে, বলেছিল যে পাটিসাপটা খাবি ভাই, আধ ঘন্টা আগে জাস্ট খেলার। তো এগুলো ডিপেন্ড করে, এগুলো তাড়াতাড়ি, এগুলো কি বলতো, সুগার তো সিম্পল সুগার, এগুলো ইনসুলিন স্পাইক করে সঙ্গে সঙ্গে, মাসেলে গ্লাইকোজেনটা সঙ্গে সঙ্গে ফিল আপ হয়, আর যার জন্য মাসেলটা আরো বেশি ফুলার লাগে, আরো বেশি ভেন্স, আরো বেশি ভাস্কুলারিটি, আরো বেশি চিজেল, ফাইবার সবকিছু ভিজিবল হয়। তো এগুলো একটা সিম্পল লজিক, বাট এইটা ক্যালকুলেশনটা জানা খুবই মানে খুবই দরকার। যে তোর প্রপার যে এইসব সম্বন্ধে জানে, যার নলেজ আছে, সেই তোকে গাইড করতে পারবে। তাছাড়া কিন্তু যদি তুই উল্টো পাল্টা কোচের আন্ডারে পড়িস, তাহলে কিন্তু ভুলভাল ক্যালকুলেশন করে ফিজিক ওই টাইমটাতে কিন্তু নষ্ট হতে পারে। ওই টাইমটা তো ভালো হতে পারে, এমন একটা হয়ে গেল ধর তুই স্টেজে সবার থেকে আলাদা হয়ে গেলি, বিভৎস লাগছে তোকে দেখতে, এমন একটা হয়ে যেতে পারে, ধর একদম বিচ্ছিরি লাগছে, ভদভদ করছে মাসেল পুরো, ঠিক আছে। কি করে হয় বলতো? সেইটা ওই লোডিং এর জন্য হয়। লোডিং প্রিপারেশনটা খুব আমাদের ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। একটু এদিক থেকে বেশি হয়ে গেলে জিনিসটা হ্যাঁ, ভুল হতে পারে। একটু হলেই ভুল। ধর লোডিং প্রিপারেশন, ঠিক আছে, লোডিং প্রিপারেশনে অনেকে ড্রিঙ্কও করে, ঠিক আছে, অনেকে অ্যালকোহলও দেয় বডিতে, ঠিক আছে, বাট সেটা ডিপেন্ড করে তার প্রোটোকলের উপর। হ্যাঁ, মদও খায়, কিন্তু সেটা ডিপেন্ড করে তার প্রোটোকলের উপর। সে তার কোচ তাকে কি প্রোটোকলে ফেলেছে, সে কিভাবে ছিল এতদিন, তার উপর ডিপেন্ড করে। আর এমন আমার সাথেও হয়েছে, আমিও একবার ভুলভাল, দেখ আমি ভুলভাল লোডিং অনেকবারই করেছি, কারণ আমি এখন শেষ বয়সে এসে প্রফেশনাল একটা কোচের আন্ডারে ট্রেন হচ্ছি, ঠিক আছে। নাহলে এতদিন যখন বডি বিল্ডিং করেছি একাই করেছি, হ্যাঁ, একাই সবকিছু। তখন তোমার কোনো কোচ ছিল না? তখন কোচ ছিল না, ছিল, বাট সে আমার মানে কোচ না থাকার মতনই, ঠিক আছে, ওরকম একটা ব্যাপার। তো আমি এমন কিছু লোডিং করতাম, যেমন ধর পাস্তা খেয়ে নিলাম, ঠিক আছে, একদিন পাস্তা খেয়ে দেখছি আমার পেটটা ফুলে গেল। হ্যাঁ, অ্যাপস গুলো যে আমার পেটের ডেপ থাকে দেখবি একদম পুরো মিডল লাইন পুরো একদম ভিজিবল থাকে, সাইড দিয়ে পুরো অ্যাপসটা সঙ্গে সঙ্গে চলে গেল। আমি বুঝতে পারলাম না কি হলো, ওই পাস্তাটা খাওয়ার জন্য পেটের মধ্যে গ্যাস হয়ে গেল, ঠিক আছে। আর যখনই তোর গ্যাস পাম্প করবে দেখবি, এমনি নর্মাল মানুষের গ্যাস পাম্প করলে পেট ফুলে যায়, আমরা তো একদম কাটিং টাইমে রয়েছে, একদম স্ট্রেটেড বডি পুরো, ঠিক আছে। ওই টাইমে এই ছোট ছোট জিনিসগুলো মানে মিস্টেক করে ফেললে না ভাই, পুরো স্টেজে বাজে লাগে দেখতে। তো এই জিনিসগুলো বোঝা উচিত একটা অ্যাথলিটের। ওকে, আচ্ছা দাদা, কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক হয়ে যাওয়ার ব্যাপারটা, এখন রিসেন্ট 3-4 বছর ধরে আমরা দেখছি যে কিছু ঘটনা ঘটেছে, যেমন সিদ্ধার্থ শুক্লা, রাজু শ্রীবাস্তব, তা এরকম ধরনের ঘটনা, তাহলে জিম করতে করতে হঠাৎ হার্ট ব্লক করে গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে। তা জিমে কি এই জিনিসগুলো খুব ঘটছে এখনকার টাইমে, যে জিম করতে করতে, এক্সারসাইজ করতে করতে হার্ট অ্যাটাক? দেখ, এক্সারসাইজ করার জন্য হার্ট অ্যাটাক কারোর হয় না, সেই রকম এক্সট্রিম লেভেলের হার্ট রেট কখনো একটা নর্মাল মানুষ নিয়ে যেতে পারবে না। ওকে, হ্যাঁ, আর রইল কথা যে যাদের হার্ট অ্যাটাক হয়েছে, দেখ সবকিছু আলাদা আলাদা মানে প্রোটোকল, সবকিছু আলাদা আলাদা ইয়ে থাকে, সিচুয়েশন থাকে। যেমন ধর তুই আজকে আমাদের এনভায়রনমেন্ট এত বাজে, ঠিক আছে, আমাদের চারিদিকে এত ধুলো বালি এত কিছু আমাদের কনজিউম করতে হয় সারাদিনের লাইফের মধ্যে, আমাদের এত বাজে লাইফস্টাইল আমাদের এখন, তো যাতে করে হার্ট অ্যাটাক হওয়াটা খুবই স্বাভাবিক। তারপর আসছে ট্রেনারের ভূমিকা, ট্রেনাররাও ঠিকঠাক গাইড করছে না, আর ট্রেনাররা বহুত এমন জিনিস সাজেস্ট করে দিচ্ছে যেটাতে তোর হার্ট অ্যাটাকটা যত 10 বছর পর হওয়ার কথা ছিল সেটা 10 বছর আগে হয়ে যাবে, ঠিক আছে। মানে এটা ফ্যাট বার্নার দিয়ে দিল, যেটা জানেই না ওর মধ্যে কি রয়েছে, ট্রেনার নিজে জানে না ওর মধ্যে কি আছে। ট্রেনার তো ভাই ডাক্তার না, ডাক্তারের যেগুলো কাজ করা সেইগুলো ট্রেনাররা করছে এখন জিমের মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই ট্রেনাররা হেলথ ঠিক করছে, কিন্তু সেগুলো সেই ট্রেনারগুলো আলাদা, আর যে ট্রেনারগুলো টাকা খাওয়ার জন্য বসে আছে সেই ট্রেনারগুলো আলাদা, ঠিক আছে। তো এরকম ফ্যাট বার্নার দিচ্ছে বা প্রি ওয়ার্কআউট দিচ্ছে, এই জিনিসগুলো মানে হার্ট রেট আরো ইনক্রিজ করে দেয়, যাতে তোর বডি মানে প্যানিক হয়ে যায় খুব তাড়াতাড়ি। তুই যখন তখন হার্ট অ্যাটাক হতে পারে, যখন তখন তুই এক্সারসাইজ করলি তো যেটা তোর নর্মাল হার্ট রেট তার থেকে আরো সেটা ডবল করে দেবে, বুঝতে পারলি, যার জন্য এই সাবস্টেন্স গুলো খুব তাড়াতাড়ি হার্ট ব্লক করে দেয়, আর্টারিজ গুলো ব্লক হয়ে যায়, যার ফলে আমাদের হার্ট অ্যাটাক হয় ইজিলি। তো এইগুলো ইউজ করা একদমই উচিত না। ফ্যাট বার্নার, প্রি ওয়ার্কআউট, তোর আরো যেমন অনেক রকম জিনিসপত্র আছে যেগুলো নাম নিতে চাই না আমি, এগুলো নাম নিলেই এখন সব বাচ্চারা যারা দেখছে না তারা গুগল করতে শুরু করবে। একদম, গুগল করলে দুটো জিনিস আছে, একটা হচ্ছে তার গুড এফেক্ট, একটা হচ্ছে ব্যাড এফেক্ট। তারা ব্যাড এফেক্টটা পড়বেই না, গুড এফেক্টটা করে সেটা ইউজ করে নেবে, ইনটেক্ট করা শুরু, হ্যাঁ সেটা ইনটেক্ট করা শুরু করে দেবে। তো আমি সেটা চাই না, তার জন্য আমি কোথাও এটা প্রমোট করি না, কোথাও এই নামগুলো নিই না। আজকে যদি নাম নিতাম, ধর যদি সাবস্টেন্স গুলোর নাম নিয়ে কথা বলতাম, আমার সোশ্যাল মিডিয়া আমি খুব ভালো করে গ্রো করতে পারতাম, ঠিক আছে। যারা করছে তারা গ্রো করছে, যারা সাবস্টেন্স নিয়ে বলছে, যাদের বলার কোনো অধিকার নেই, ঠিক আছে, লিগালি তুই কেস করতে পারবি তাদের নামে, ঠিক আছে, তারা ভুল করছে জিনিসটা পুরো।
আচ্ছা দাদা, জিমের খুবই দুটো কমন জিনিস আছে, সেটা হলো ক্রিয়েটিন আর PCAA। ঠিক আছে, হ্যাঁ। অনেক ইনফ্লুয়েন্সাররা আছে যারা এই জিনিসগুলোকে খুব ভালোভাবে প্রমোট করে। তো এই জিনিসগুলো কতটা ভালো? দেখ, এগুলো প্রমোট করার পেছনে তাদের একটাই স্বার্থ, সেটা হচ্ছে নোট। ঠিক আছে, পয়সা দেবে কোম্পানি, কোম্পানি যেরকম মার্কেটিং করতে বলবে সেইভাবে সেই অ্যাথলিট বা ট্রেনার মার্কেটিং করবে। এর মধ্যে এই ফাঁদে পা দেয় কারা? যারা জেনারেল ক্লায়েন্ট, যারা ফিট থাকতে জিমে যাচ্ছে তারা। ওকে। এবার অনেক বাচ্চারাও আছে যারা মানে, আমার কাছে এমন একটা কেস এসেছিল কদিন আগে, ওর দিদি আমাকে ফোন করে বলছে আমার ভাই স্কুলে গেছিল, তাকে পিটি টিচার হয় না, হুম। পিটি টিচার ক্রিয়েটিন সাজেস্ট করেছে। ওকে, স্কুলের teacher? বাচ্চা ছেলে, 9-এ পড়ে ছেলেটা। বলছে তুমি একটু আমার ভাইকে বোঝাও না, তুমি যদি না বোঝাও তাহলে শুনতে চাইছে না, বাড়ির কারোর কথা শুনছে না। ওকে। ঠিক আছে, তো আমাকে তার সাথে কথা বলতে হয়েছে। তো এরকম মানে, ফার্স্ট কথা তো ইনফ্লুয়েন্সারদের ফলো করো, বাট তোমার বাড়ির লোকের থেকে তারা কখনো বড় হতে পারে না। একদম। আমি নিজের কথাই বলছি, আমি যে বোঝালাম আমার নিজের খারাপ লাগলো, তো ওর বাড়ির লোক যখন বোঝাচ্ছে তার সেটা বোঝা উচিত ছিল। ঠিক আছে, আমার কথা শুনে কি হবে ভাই? আমি ইনফ্লুয়েন্সার, আমি টাকা কামানোর জন্য যা খুশি করতে পারি। আমার মতো ওরকম অনেকজন বসে আছে, বাট আমি ওকে বারণ করলাম। আর পিটি টিচারটা ভাবো কিরকম, পিটি টিচারটা কোম্পানির থেকে পয়সা পাচ্ছে আলাদা করে, তার জন্য সে ক্রিয়েটিনটা সাজেস্ট করছে। হ্যাঁ, ব্রেন সেলস এর জন্য নাকি খুব ভালো। কে একটা বলেছে, হ্যাঁ পিটি টিচার তাকে কনভিন্স করেছে স্কুলের বাচ্চাটাকে যে ব্রেন সেলস এর জন্য খুব ভালো। হ্যাঁ, তোর পড়াশোনা আরো ইমপ্রুভ হবে, তুই খেলাধুলা আরো ভালোভাবে করতে পারবি। সে ফুটবল খেলে, বাচ্চা ছেলেটা ভালোভাবে ফুটবল খেলে, খুব ভালো ফুটবল খেলে, তার জন্য তাকে পিটি টিচার সাজেস্ট করেছে। তো এরকম তো জিমে যারা যাচ্ছে তাদের পেছনে বহুত হয়, তাদের জন্য তো ট্রেনার পুরো বসে আছে। কাজ কি করে ক্রিয়েটিন আর BCAA? এটা কাজটাই। ক্রিয়েটিনের কাজ হচ্ছে, দেখ এটিপি, আমাদের ক্রিয়েটিনিন ফসফেট বলে একটা মলিকিউল থাকে বডিতে। আমরা যে মাংস, ডিম, মাছ যা খাচ্ছি, রেড মিট, এই সবের মধ্যে প্রচুর পরিমাণে ক্রিয়েটিনিন ফসফেট, ক্রিয়েটিনিন থাকে। ঠিক আছে, ক্রিয়েটিনটা বডিতে গিয়ে স্টোর হয় ক্রিয়েটিনিন ফসফেট হিসেবে। ঠিক আছে, এবার আমার এটিপির নাম শুনেছিস? ঠিক আছে, এটিপি যখন ব্রেক হয়, ফসফেট, একটা ফসফেট মলিকিউল যখন চলে যায়, তখন এটিপিটা এডিপিতে পরিণত হয়, অ্যাডিনোসিন ডাইফসফেটে। ঠিক আছে, তো অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে আবার ব্রেক হয়, পরিণত হয় অ্যাম্পে। এই যে সাইকেলটা, এটা কন্টিনিউয়াসলি আমাদের বডিতে চলতে থাকে। ঠিক আছে, তো এগুলোর যে আমাদের বডিতে অ্যাডিনোসিন মলিকিউলের কোনো কমতি নেই, আমাদের বডিতে প্রচুর অ্যাডিনোসিন মলিকিউল আছে। ঠিক আছে, কমতি আছে ফসফেট মলিকিউলের। ঠিক আছে, যখন ক্রিয়েটিন আমাদের বডিতে স্টোর থাকছে ক্রিয়েটিনিন ফসফেট হিসেবে, তো ক্রিয়েটিন কি করে, এই প্রসেসটা যখন হয়, এটিপি যখন ব্রেক হচ্ছে আস্তে আস্তে, তখন ক্রিয়েটিন একটা ফসফেট মলিকিউল আলাদা করে দেয়, ক্রিয়েটিন আলাদা হয়ে যায়, ফসফেট মলিকিউল আলাদা হয়ে যায়, একটা ফসফেট মলিকিউল গিয়ে এডিপির সাথে অ্যাড হয়ে যায়। এডিপি কি হয়, আবার এটিপিতে পরিণত হয়, এডিপিটা আবার অ্যাডিনোসিন ট্রাইফসফেটে পরিণত হয়ে গেল। তো এইভাবে সাইকেলটা চলে। তো এটাতে আমাদের স্ট্রেংথ ইনক্রিজ হয় ক্রিয়েটিনে, মাসেলে আরো বেশি পাওয়ার, আমরা মাসেলে আরো বেশি পাওয়ার পাবো, আরো বেশি স্ট্রেংথ পাবো, আরো মাসেলটা ফুলার লাগবে। বাট এগুলো দেখ সেফ না। ঠিক আছে, এগুলো সেফ না, এগুলো তোর যতটা দরকার ততটা ভালো, তুই যতটা তোর বডিতে দরকার লাগবে ততটাই কনজিউম করা ভালো। আর নর্মাল যারা জিমে যাচ্ছে তাদের এগুলো কোনো দরকারই নেই ভাই, তারা এনাফ প্রোটিন দিচ্ছে বডিতে, এনাফ, এখনকার দিনে ডায়েট নিয়ে সবাই এত সচেতন না, তারা এনাফ প্রোটিন দেয় বডিতে, তাদের আর এক্সট্রা করে এগুলো নিতেই লাগে না বাইরে থেকে। তারা নিজেরা জানে না, তাদেরকে ভুল ভাল বোঝায় হচ্ছে ট্রেনাররা, বুঝিয়ে এই ক্রিয়েটিন, এই BCAA এর কোনো কাজই নেই ভাই, কোনো কাজই নেই বডিতে। ব্রাঞ্চেন অ্যামিনো অ্যাসিড, মানুষ ওগুলো খাচ্ছে কেন? ব্রাঞ্চেন অ্যাসিড বলে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস। ঠিক আছে ভাই, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস তোমার বাবা মা তো খাচ্ছে না, তারা তো অসুস্থ হচ্ছে না। হ্যাঁ, তারাও তো সারাদিন অ্যাক্টিভিটিস করছে, তাই না? তারাও কত হার্ড ওয়ার্ক করছে, তারাও, আমার বাবা ভাই ফ্যাক্টরিতে কাজ করতো। ঠিক আছে, ফ্যাক্টরিতে কাজ করে এখনো, তো সে কত হার্ড ওয়ার্ক করছে, তার তো ভাই কোনো কিছু প্রবলেম হচ্ছে না, সে তো BCAA ছাড়াই কাজ করে দিচ্ছে। একদম। হ্যাঁ, আমি কনসা 1 ঘন্টা জিমে গিয়ে সব ধ্বংস করবো যে আমার BCAA লাগবে? আমি এই কথাগুলো বললে অনেকের খারাপ লাগবে। ঠিক আছে, যারা স্পন্সর অ্যাথলিট বা যারা এই জিনিসগুলোকে প্রমোট করে তাদের অনেক প্রবলেম হবে, তার জন্য বলতে চাই না। আচ্ছা দাদা, আমরা যারা জিমে যাচ্ছি, অনেকে, কেউ ফ্যাট লসের জন্য যায়, কেউ ওয়েট লসের জন্য যাচ্ছে, অনেকে এই জিনিসটাকে গুলিয়ে ফেলে। তা ফ্যাট লস আর ওয়েট লসের মধ্যে পার্থক্যটা কোথায়? আচ্ছা দেখ, অনেকে ভুল করে, ফ্যাট লস আর ওয়েট লসটাকে গুলিয়ে ফেলে। ওয়েট লস ফ্যাট লসের মধ্যে গোলানোর কিছু নেই। ফ্যাট লস হচ্ছে আমাদের বডি থেকে ফ্যাটটা রিমুভ করলাম আমরা। ঠিক আছে, আর ওয়েট লসের মধ্যে মাসেল লসও হতে পারে, ওয়াটার রিডিউসও হতে পারে, ফ্যাট লসও হতে পারে। তো আমাকে বুঝতে হবে কোনটা হচ্ছে আমার বডিতে। যদি ফ্যাট লস হয় তাহলে সেটা হেলদি প্রসেস, যেটাতে একটু টাইম লাগবে, বাট সেটা আমাদের শরীরের পক্ষে ভালো। যদি ফ্যাট লস করতে গিয়ে আমার মাসেল লসও হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমার ওয়াটার রিডিউসও হয়ে যাচ্ছে, সেটা আমার বডির পক্ষে একদমই ভালো না। কারণ দেখ, মাসেল হচ্ছে একটা
অ্যাক্টিভ সেলস, ঠিক আছে। আর ফ্যাট হচ্ছে পড়ে থাকা জড় বস্তুর মতো, ঠিক আছে, যেটা আমার বডিতে শুধু একটা সময় কাজে লাগবে, যখন আমার বডির দরকার পড়বে, যে আমার বডি এক্সেস লো ক্যালোরিতে আছে, বডি এনার্জি সাপ্লাইয়ের জন্য কোনো একটা সোর্স দরকার, সে তখন ফ্যাট কাজে লাগে, ঠিক আছে। তাছাড়া কিন্তু ফ্যাটের কোনো ভূমিকা নেই। হ্যাঁ, জয়েন্ট ফয়েন্ট হেলদি রাখতে সাহায্য করে, ফ্যাটের একটা ভূমিকা আছে আলাদা সেপারেটলি, বাট তোরা যদি ভাবিস যে মানে ফ্যাট লস বা ওয়েট লস দুটো পুরোপুরি আলাদা, দুটোর ওয়েট লস করলাম মানে আমি হিরো হয়ে গেলাম, ওয়েট লস করলে মানে হিরো হয়ে যাওয়া না ভাই। ওয়েট লসটা তোমাকে জানতে হবে যে ওয়েট লসের মধ্যে কি কি স্যাক্রিফাইস করলে তুমি যদি ফ্যাট করো তাহলে অবশ্যই তোমার পক্ষে ভালো, যদি মাসেল আর ওয়াটার রিডিউস করে ফেলো, এক্সেস ওয়াটার রিডিউস করা আমাদের বডির পক্ষে একদমই ভালো না, ঠিক আছে। ওকে, আচ্ছা, অনেকে আছে যারা ফ্যাট লস করুক বা ওয়েট লস করুক, তারা অনেকে জিমে যেতে পারছে না, তাদের টাকা নেই তারা জিমে যেতে, তারা বাড়িতে থেকে এক্সারসাইজ করে সেই জিনিসটা কমাতে চাইছে, তাদের কি কি করা উচিত বাড়িতে থেকে? বাড়িতে থেকে তোমরা বেসিক কার্ডিও করতে পারো, ঠিক আছে, বডি ওয়েট এক্সারসাইজেস করতে পারো, ঠিক আছে। এগুলোর মধ্যে ভেরিয়েশন অ্যাড করতে পারো, ডে বাই ডে এগুলোকে ফলো করবে, আর একটুখানি ডিসিপ্লিনের মধ্যে থাকবে, মানে যে যা ক্যালোরি ইনটেক করছো এখন অবধি সেই ক্যালোরিটাকে একটুখানি ডাউন করলে, মানে যতটা ক্যালোরি তোমার ডেইলি রিকোয়ারমেন্ট, ধরো কারোর একটা ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্ট আছে 2000, তার থেকে 200 ক্যালোরি কমিয়ে দিলে তো তুমি ডেইলি তোমার যা ক্যালোরি রিকোয়ারমেন্ট আছে তার থেকে বেশি বার্ন করে ফেলছো, তখনই তোমার ফ্যাট লস হবে। এটাই সিস্টেম ভাই। তুমি যখনই যা দেখো তোমার ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্ট কত আছে সেটাকে মেজার করো, বার করো, টোটাল হিসাবটা বার করে সেখান থেকে 200 ক্যালোরি বা 200 ক্যালোরি যদি প্রথমেই না বার করতে পারো তাহলে তুমি 50 ক্যালোরি মতো বাদ দাও, বাদ দিলে সিম্পলি তোমার ওয়েট লস হচ্ছে। আর ভাই একেবারে ক্যালোরি ড্রপ করার চেষ্টা করো না, মানে 500 বা 1000 ক্যালোরি ডেফিসিটে যাওয়ার চেষ্টা করো না, তাহলে তোমার বডিতে প্রথমেই মানে অনেক রকম সাইড এফেক্ট দেখা দেবে, অনেক রকম প্রবলেম ফেস করতে হতে পারে। তার জন্য আমি বলবো যে তোমরা 50 বা 100 ক্যালোরিজ মতো অফ করো, তারপর আস্তে আস্তে ক্যালোরিটাকে রেস্ট্রিক্ট করো, এইভাবে করো। এই প্রসেসটা হেলদি প্রসেস, যেটা আমরা করি, প্রফেশনাল অ্যাথলিটরা যারা যেভাবে করে সেটা তোমাদেরকে বললাম। এটা বাড়িতে বসেই করা যাবে, এটা বাড়িতে বসেই করা যায়, এটা খুব সিম্পল। অনেক মেয়েরা আছে বা অনেক বউরা আছে যারা বিয়ের পর অনেক সময় দেখা যাচ্ছে মোটা সোটা হয়ে গেছে, বা প্রেগনেন্সির পর অনেক সময় অনেকে মোটা হয়ে যায়, তো সেক্ষেত্রে তারা জিমে না গিয়ে কিভাবে তারা বাড়িতে থেকে জিনিসগুলোকে কন্ট্রোল করবে? কারণ তারা তো আর ছেলেদের মতন সেরকম পাওয়ার ট্রেনিং করে জিনিসটাকে কমপ্লিট করতে পারে না, ওর জন্য। ক্যালোরি বার্ন করা জিনিসটা আমাদের বুঝতে হবে ভালো করে। ক্যালোরি শুধু একরকমের বার্ন করা যায় না, যে আমি জিমে গেলাম ওয়েট তুললাম তবেই আমার ক্যালোরি বার্ন হবে। আমরা বাড়িতে বসে নর্মাল হেঁটেও আমাদের ক্যালোরি বার্ন করতে পারি। ওকে, আমি যে হাঁটছি, মানে কথা বলছি, তাতেও তো আমাদের ক্যালোরি বার্ন হচ্ছে। এই যে ব্রিথ নিচ্ছি, ব্রিথের জন্য ক্যালোরির দরকার পড়ে, সেটাতেও যদি আমি মানে যা ক্যালোরি বার্ন হচ্ছে আমাদের, তো সেই জিনিসটাই তোমাদের বুঝতে হবে। একটুখানি চেষ্টা করো যা ক্যালোরি কনজিউম করছো সেখান থেকে একটুখানি কম করার চেষ্টা করো। আনহেলদি ফুড খাওয়ার মানে কম চেষ্টা করো, যত অ্যাভয়েড করা যায়, বাজে ফুড যেগুলো তেলে ভাজা, মিষ্টি ফিষ্টি যত অ্যাভয়েড করা যায় ততটা ভালো তোমাদের জন্য। আর বাকি একটুখানি হাঁটার চেষ্টা করো বাড়িতে। মানুষের মানে ফোন টোন জিনিসগুলো চলে এসে এমন হয়ে গেছে না, মানে সারাদিন দেখবে সবাই ফোনের মধ্যেই বসে আছে, ঠিক আছে, ফেসবুক স্ক্রোল করে যাচ্ছে, ইনস্টাগ্রাম স্ক্রোল করে যাচ্ছে। তো আমার মনে হয় যদি তোমরা নর্মালি একটুখানি হাঁটতে পারো, ঠিক আছে, তাহলে তোমাদের তাড়াতাড়ি ফ্যাট রিডিউস হয়ে যাবে। ফ্যাট রিডিউস হবেই ভাই, কিছু করার নেই, এটা সিস্টেম ভাই। তোমার ক্যালোরি বার্ন করা নিয়ে কথা, সেটা তুমি যেভাবে খুশি বার্ন করতে পারো। সেটা তুমি হেঁটে বার্ন করো, কথা বলে বার্ন করো, নিঃশ্বাস নিয়ে বার্ন করো, হার্ট রেট ইনক্রিজ করে বার্ন করো, সেটা তোমার উপর, ঠিক আছে। জিমে গিয়ে ওয়েট তুলে বার্ন করো, সেটা তোমার উপর, তুমি যেভাবে খুশি বার্ন করতে পারো। আর ওই ক্যালোরি বার্ন করলাম মানে ওয়েট লস হলো আমার, ঠিক আছে, বা ফ্যাট রিডিউস হলো। ওকে, আচ্ছা দাদা, কিছুদিন আগে খুব একটা ভাইরাল জিনিস হয়েছিল, সেটা হলো 75 ডে চ্যালেঞ্জ, যেটা হলো রাম ভাই আমাদের সবাই চেনে এখন থেকে। তা 75 ডেসে কি 6 প্যাক আনা সম্ভব? দেখো 75 ডেজ মানে আমি যেটা বুঝি, যে ছেলেটা করেছিল, আমি ঠিক নাম জানি না তার, তো সে যেটা শিখিয়েছে সবাইকে সেটা হচ্ছে ডিসিপ্লিন, ঠিক আছে। 75 ডেজটা একটা ডিসিপ্লিনের মধ্যে ছিল সে, ঠিক আছে। সে কি কি জিনিস রেস্ট্রিক্ট করেছিল, তোমরাও যদি করতে পারো, সে কতটা হার্ড ওয়ার্ক করেছিল, তোমরাও যদি করতে পারো, সে কতটা ডায়েট বা ডিসিপ্লিন ফলো করেছিল, সেটা যদি তোমরা করতে পারো, তোমাদেরও 6 প্যাক অ্যাবস বেরোবে। এবার দেখো, ওর কিন্তু জেনেটিক্যালি ও ব্লেসড, ঠিক আছে। একটা জিনিস তোমাদের ভালো করে বুঝতে হবে, ও কিন্তু এমন না যে ওর মানে আগে ওর ফিজিক ভালো ছিল না, আগে ও মোটা ছিল বা আগে ছিল। তোমরা এরকম একটা এক্সপেকটেশন নিয়ে 75 ডেজ শুরু করো না, যে আজকে শুরু করলাম 75 ডেজ, 75 ডে পর আমার অ্যাবস বেরিয়ে যাবে। এটা জেনেটিক্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। ওর জেনেটিক্স খুবই স্ট্রং ছিল, তার সাথেও ভালো ওয়ার্কআউট করেছে, তার সাথেও
ভালো ডিসিপ্লিন মেনটেন করেছে। এর মানে এটা না যে তোমার হবে না, তোমারও হবে, কিন্তু তোমাকে এটাকে মেনটেন করতে হবে ডে বাই ডে। তোমার হয়তো 75 ডের বদলে 120 দিন লাগতে পারে বা 200 দিন লাগতে পারে, লাগুক না। ফিটনেসটা তো তোমাকে ভালোবাসা শিখতে হবে, ফিটনেসের প্রতি একটা ভালোবাসা রাখতে হবে, তবেই তুমি লাইফে কিছু অ্যাচিভ করতে পারবে। শুধু টাকা কামানোটা ভাই লাইফে উদ্দেশ্য না, ফিট থাকাটা, হেলদি থাকাটাও উদ্দেশ্য। তো তোমরা যত দিন চাও এটাকে ফলো করতে পারো। ওকে। তারপর এরকম এক্সপেকটেশন রেখে করো না। আমি মনে করি এটা খুব বাজে জিনিস হবে, 75 ডে পর আমার অ্যাস বেরিয়ে যাবে, এটা এক্সপেক্ট করে এটা ফলো করা খুব বাজে হবে। ওকে। আচ্ছা ধরো কেউ 90 বা 95 কিলো ওয়েট আছে, তার সে 70 থেকে 75 এর মধ্যে আনতে চায়, তার কতদিন টাইম লাগবে আর তার কি ডায়েটটা ফলো করা উচিত? কারণ ডায়েট নিয়ে সবাই কনফিউজে থাকে, কি খাবে কি খাবে না অনেক কিছু বিচার বিবেচনা করে। এটা একটা কমন কোয়েশ্চেন, জিমে এসে সবাই আমাকে জিজ্ঞাসা করে যে দাদা কতদিনে ওয়েট লস হবে। এরকম ডে হিসেবে ভাই আমরা সোজা কথা জ্যোতিষী না, ঠিক আছে, আমরা ট্রেনার, আমাদেরকে শেখানো হয় কিভাবে ট্রেনিং করাবো তোমাদেরকে। আর তোমাদেরকে নিজেদেরকে শিখতে হবে যে তোমরা কিভাবে ডিসিপ্লিনে থাকবে। ওকে। বুঝতে পেরেছো? তোমরা যত ভালো ডিসিপ্লিন মেনটেন করবে তোমরা তত তাড়াতাড়ি রেজাল্ট পাবে। সেটাতে ভাই আমি কোনো কিছু বলে দিতে পারবো না, আমি ভবিষ্যৎবাণী থোড়ি করি বলো, আমি তো ট্রেনিং শিখেছি, ওকে। আমি তো তোমাকে ট্রেনিং করাবো। হ্যাঁ, তো তোমাকে ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে, ডায়েট, ওয়ার্কআউট শিডিউল তোমাকে ট্রেনার দেবে, সেই জিনিসটাকে তোমাদের মেনটেন করে দিতে হবে। আর যে 90 কেজি যার ওয়েট বেশি তাকে অবশ্যই একটুখানি ক্যালোরি রেস্ট্রিক্ট করতে হবে, যেটা আমি তোমাকে বললাম আগে। ক্যালোরি রেস্ট্রিক্ট করা জিনিসটা এমন একটা জিনিস না যেটাতে লোকে না ঘাবড়ে ফেলে যে কতটা ক্যালোরি রেস্ট্রিক্ট করবো। হ্যাঁ, একেবারেই অনেকে কমিয়ে ফেলে। অনেকে এমন করে যে মানে যা ক্যালোরি গুলো আছে, এটাতে দেখো ক্যালোরি সবকিছুর মধ্যে আছে, রাইসেও যা ক্যালোরি আছে তোমার রোলেও সেরকম ক্যালোরি আছে, ঠিক আছে, এগ রোল খাইছো তো, হ্যাঁ ক্যালোরি কিন্তু ক্যালোরি সেই বার্ন হওয়ার মতো ব্যাপারটা, ঠিক আছে, যেটা তোমাকে বোঝালাম। তো ক্যালোরি যদি তুমি ভাত থেকে নিচ্ছ না পাউরুটি থেকে নিচ্ছ না রুটি থেকে নিচ্ছ সেটা ম্যাটার করে না, ক্যালোরিটা কিভাবে বার্ন করছো সেটা ম্যাটার করে। ওকে। বুঝতে পারলাম? তো কি প্রসেসে তুমি ওটাকে বার্ন করছো, সেটার প্রসেস যদি ভালো হয় খুব ইজিলি তুমি ফ্যাট লস করে নিতে পারবে। সেটা তোমার ট্রেনার তোমাকে সাজেস্ট করবে কি কি ওয়ার্কআউট করা উচিত, ঠিক আছে। তো আমার মনে হয় যে একটা ভালো ডিসিপ্লিন ফলো করো, ওরকম কোনো এক্সপেকটেশন রেখো না। আমি যেটা বলছি বারবার যে এক্সপেকটেশন রাখলেই প্রবলেম। এক্সপেকটেশন নিয়ে ট্রেনারকে যদি জিজ্ঞাসা করো আমি কতদিনে কমবো, ভাই ট্রেনার যদি মনে করে যে আমি এর থেকে পয়সা কামাবো তাহলে তো তোমাকে বলে দেবে ফ্যাট বার্নারটা ইউজ করো 25 দিনে কমে যাবে, তখনই তুমি ট্র্যাপে পড়ে গেলে, ঠিক আছে। তুমি এক্সপেকটেশন না নিয়ে তোমাকে ট্রেনারের কাছে যেতে হবে, বলতে হবে ভাই আমি শিখতে চাই, ঠিক আছে, আমাকে শেখাও, ট্রেনিং করাও, আমাকে বোঝাও যে ডায়েট কিভাবে এক্সারসাইজের প্রিন্সিপালস গুলো ফলো করবো, আমি কিভাবে এক্সারসাইজ গুলোকে এক্সিকিউট করবো ভালো করে, ট্রেনারের থেকে সেগুলো শিখতে চাও। তাহলে তুমি একটা ভালো লাইফ মানে হেলদি লাইফ অনেকদিন ধরে লিড করতে পারবে। আর যদি প্রথমে গিয়ে বলো যে আমি ওয়েট লস করতে চাই, এতদিনে কিভাবে কমাবো বা অতদিনে কিভাবে কমাবো, তোমাকে ধরিয়ে দেবে একটা জাদু কি পুরিয়া, ঠিক আছে, ধরিয়ে দেওয়ার পর ব্যাস তোমার গল্প শেষ। আস্তে আস্তে তুমি ওইগুলোর প্রতি এডিক্টেড হয়ে যাবে, যতবার তোমার ফ্যাট লস হবে, ফ্যাট লস হয়ে যাওয়ার পর আবার তুমি যখন রিগেইন করে ফেলবে আবার তোমার মনে হবে সেই ওই ট্রেনারের কাছে যাই, ওই ম্যাজিক পিলটা আবার নিয়ে আবার আমার ফ্যাট লস করতে পারবো তাহলে আমি ইজিলি। বুঝতে পারলে? আচ্ছা ধরো কেউ ওই প্রোটিন ইনটেক করছে না, মানে কেউ কোনো সাপ্লিমেন্ট নিচ্ছে না, কোনো স্টেরয়েড নিচ্ছে না, কোনো BCAA বা কোনো ক্রিয়েটিন নিচ্ছে না, সে শুধু ছাতু খাচ্ছে বা ছাতুর ঘোল খাচ্ছে বা ছাতু শেক গুলো যেগুলো হচ্ছে এখন সেগুলো খাচ্ছে, সেগুলো খেয়ে কি সে মাসেল বিল্ড করতে পারে? ছাতু অবশ্যই ভালো, ঠিক আছে, ছাতু এমন কোনো ব্যাপার নেই, দেখো আমি ছাতু নেই আর কি মারি অনেক সময়, ছাতু ভালো, ঠিক আছে, ছাতু কোনো খারাপ জিনিস নেই। কার্বোহাইড্রেটের সোর্স, এটা তোমাকে বুঝতে হবে। ছাতু কিন্তু পুরো পিওর প্রোটিনের সোর্স না, ঠিক আছে, পিওর প্রোটিনের সোর্স হচ্ছে ধরো তোমার এগ হোয়াইট, ঠিক আছে, যেমন ধরো লিন ফিশ হয়ে গেল, চিকেন হয়ে গেল, এগুলো প্রোটিন সোর্স। বাট ছাতুকে যদি তুমি কম্পেয়ার করো এগুলোর সাথে, ছাতু কিন্তু ভাই ভালো কার্বোহাইড্রেটের সোর্স, ঠিক আছে, ওর মধ্যে ফাইবারও আছে, স্টার্চ আছে, কার্বস আছে, প্রোটিন আছে, সব মিক্স করে আছে, এমন না প্রোটিন নেই, প্রোটিনও আছে। তো ওটাকে তুমি ইউজ করতে পারো, ওটা আনহেলদি কিছু না, হেলদি। বাট এমন কিছু এক্সপেকটেশন রেখো না খেলাম তো বডি চেঞ্জ হয়ে যাবে। আর স্টেরয়েড মেডিসিন যেটা বললে, স্টেরয়েড পুরোপুরি ডিফারেন্ট জিনিস, সেগুলো কিন্তু আমার মনে হয় না কোনো সোশ্যাল মিডিয়া বা কোথাও আলোচনা করা উচিত, বা কোনো মানে এই জিনিসগুলো সম্বন্ধে, এই জিনিসের যে গুড এফেক্ট গুলো আছে সেগুলো সম্বন্ধে কাউকে বোঝানো উচিত, কারণ এগুলোর সম্বন্ধে যত মানুষে জানবে না তত বেশি ইউজ করতে চাইবে। একদম। এগুলোর সম্বন্ধে যদি তুমি এটা বলো যে এগুলোতে এই সাইড এফেক্ট গুলো আসে, এই প্রবলেম গুলো ফেস করতে হয় একটা মানুষকে, তো আমার মনে হয় সেই জিনিসটা ভালো হবে।
ঠিক আছে, যদি তুমি বলো যে এগুলোতে ভাই বিশাল একটা রেজাল্ট আসবে, এই আসবে, সবাই ইন্টারেস্টেড পাবে। তারপরে তুমি বলছো যে প্রথমে তুমি অনেকে বলে নেয় যে স্টেরয়েডে এই মানে গুড এফেক্ট আছে, স্টেরয়েড নিলে তোমার মাসেল, নতুন মাসেল সেল তো আসলো খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি মাসেল সেল অ্যাড হবে, খুব তাড়াতাড়ি তোমার বডির ভাস্কুলারিটি ইমপ্রুভ হবে, খুব তাড়াতাড়ি তোমার মাস্কুলারিটি ইমপ্রুভ হবে, খুব তাড়াতাড়ি সিক্স প্যাক আসবে। তো এইগুলো বলে নেওয়ার পর লাস্টে তুমি বলছো যে এগুলোতে এই সাইড এফেক্ট হবে, এটা বলে লাভ কি হলো তোমার? সেটাই। হ্যাঁ, তো আমার মনে হয় এগুলো সোশ্যাল মিডিয়াতে আলোচনাই করা উচিত না। ওকে। যদি বলতে হয় তাহলে সেই সাইড এফেক্টটা বলো যেটা তাকে ভবিষ্যতে ফেস করতে হবে, সেই বাচ্চাটাকে সেটা বোঝাও যায় যে তার ভবিষ্যতে কি কি প্রবলেম আসবে। এটা বুঝিও না যে ভাই এই সিক্স প্যাক আসবে, এই আসবে। মানুষ বডি বানানোর জন্য আজকের দিনে পাগল। একটা মানুষ কত টাকা খরচা করতে পারে একটা ট্রান্সফরমেশন প্রেপের জন্য? একটা কোচকে দিতে হয় 1 থেকে 1.5 লাখ টাকা। ঠিক আছে, 1 থেকে 1.5 লাখ টাকা 3 মাসের জন্য দিতে হয় একটা কোচকে, ওকে, যে তোমাকে গাইড করবে। ঠিক আছে, যারা মুম্বাইতে বসে আছে, দিল্লিতে বসে আছে, এমন বড় বড় কোচেসরা রয়েছে যারা এর থেকেও বেশি চার্জ করে। তো বডি বানানোর কেমন ক্রেজ বুঝতে পারছো? 1-1.5 লাখ টাকা নট এ ম্যাটার অফ জোক। ঠিক আছে, সেটাই। 1-1.5 লাখ টাকা বহুত ভাই, আমার মতো করে তো বহুত। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলও আছে, ওয়েস্ট বেঙ্গলও অনেক কোচেসরা আছে যারা 40,000 50,000 এরকম বডি বানানোর জন্য ভাই প্রচুর টাকা ঢালতে লোকে রেডি আছে। ওকে। বাট রাইট প্রসেসটা সবাই জানে না। আচ্ছা দাদা, একটা কমন কোয়েশ্চেন আছে সবার মধ্যে, সব ছেলে মেয়েরা জানতে চায়, সেটা হলো যে মাস্টারবেশন করলে নাকি জিমে কতটা এফেক্ট করতে পারে, আর একটা হলো যে অতিরিক্ত মাস্টারবেশন করলে নাকি শরীর কমে যায়, ফ্যাট লস হয়। দেখো অতিরিক্ত, দেখো আমার যে কোচ আছে সে একটা কথা বলে রেখেছে যে একটা ট্যাঙ্কিতে জল আছে, ঠিক আছে, জলটা তুমি সারাদিন খুলে রাখলে ওকে, জলটা তো শেষ হবেই একদম। তো এবার ধরো তোমার যতটা ইউজ করার তুমি ইউজ করে কলটা বন্ধ করে দিচ্ছ, ঠিক আছে, তো সেটা হচ্ছে হেলদি প্রসেস। ওকে, ঠিক আছে, বলতে পারলাম জিনিসটা যে মাস্টারবেশন যতটা মানে দেখো লোকে বলে যে মাসেল বিল্ডিং এর সাথে রিলেটেড কিনা, মাস্টারবেশন কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। ঠিক আছে, ওর জন্য আলাদা হরমোন দায়ী থাকে। ঠিক আছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা তোমার ব্রেন থেকে রিলিজ হয় যখন তোমার মানে স্পার্মিটোজেনেসিস একটা প্রসেস আছে যেটা আমাদের টেস্টিসে হয় যখন আমরা ইজাকুলেট করি, যে স্পার্ম বডি থেকে বেরোচ্ছে, স্পার্ম বেরোনোর জন্য যে প্রসেসটা আমাদের টেস্টিসের মধ্যে হয় সেটাকে বলে স্পার্মিটোজেনেসিস। যে প্রসেসের জন্য দায়ী কিন্তু থাকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ। ঠিক আছে, আর লিউটিনাইজিং হরমোন, যে হরমোনটা টেস্টোস্টেরন বিল্ডের জন্য মানে টেস্টোস্টেরন প্রোডাকশনের জন্য দায়ী, সেটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন, যেটা তোমার মাসেল বিল্ড করতে সাহায্য করে আর ছেলেদের মেল ক্যারেক্টারিস্টিক গুলো আনতে সাহায্য করে, যেমন তোমার ডিপনিং অফ ভয়েস, তারপর তোমার দাড়ি, তারপর তোমার মাসকুলার এন্ডিউরেন্স, ঠিক আছে, স্ট্রেংথ, এগুলোর জন্য টেস্টোস্টেরন লাগে, যেটার জন্য লিউটিনাইজিং হরমোন দায়ী, নট ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটার মানে এটা না কিন্তু আমি প্রমোট করছি মাস্টারবেশনকে। ঠিক আছে, মাস্টারবেশন সেপারেট, এটা তোমাদেরকে বোঝানোর জন্য এটা বললাম যে দেখো ফলিকল স্টিমুলেটিং আলাদা, এলএইচ আলাদা, লিউটিনাইজিং হরমোন আলাদা, দুটো একসাথে কাজ করে বাট দুটো আলাদা আলাদা জায়গা আছে। ঠিক আছে, টেস্টোস্টেরনের জন্য মাসেল বিল্ডিং এর জন্য টেস্টোস্টেরন দায়ী, যার জন্য লিউটিনাইজিং হরমোন আমাদের ব্রেন থেকে রিলিজ হয়, আর ফলিকল স্টিমুলেটিং হরমোন যেটা স্পার্মিটোজেনেসিস প্রসেসে হেল্প করে মাস্টারবেশনের জন্য, তো সেটার প্রসেস পুরোপুরি আলাদা। ওকে, মানে ওর সাথে এদের কোনো বেশি সম্পর্ক নেই, এরকম সেরকম সমস্যা নেই, বাট হ্যাঁ রোল থাকে, ফলিকল স্টিমুলেটিং হরমোনেরও রোল থাকে, বাট সেটা খুবই সামান্য, যেটাতে তোমার মাসেল বিল্ডিং গোলসে কোনো এফেক্ট পড়বে না। তার মানে এটা না যে তুমি সারাদিন মাস্টারবেট করে যাচ্ছ। ঠিক আছে, আমাদের এই যে মানে ধরো মাস্টারবেট করলে তুমি যে ডোপামিন হরমোনটা রিলিজ হলো, ঠিক আছে, বা যে ফিল গুড হরমোন, ঠিক আছে, তুমি সাডেনলি খুব ভালো ফিল করলে, একদম ভালো ফিল করলে, তো সেটা সঙ্গে সঙ্গে ড্রপও হয়। এবার সেই টাইমে তুমি জিমে চলে গেলে, ওয়ার্কআউট করলে মাথা ঘুরে পড়ে গেলে, ঠিক আছে, তো এটাও হতে পারে ভাই। তো এমন ধরনের কেস কোনোদিনও ঘটেছে? হ্যাঁ, এরকম অনেক হয় জিমে। ঠিক আছে, বলতে লজ্জা পায়, বলে যে আমি সকাল থেকে কিছু খাইনি, কিছু খেয়ে আসিনি, বাট আমরা এগুলোতে দেখে অভ্যস্ত হয়ে গেছি। দেখো এই জিনিসগুলো খুব আলাদাভাবে কাজ করে। তো তোমাকে যেরকম একটু আগে আমার কোচ যেরকম তোমাদেরকে বললাম যে কলটা খুলে রাখবে সাবধানে, ঠিক আছে, যতটা দরকার ততটা জল বার করে নিলে, বন্ধ করে দিলে, লিমিটেড টাইম। ঠিক আছে। আচ্ছা দাদা, অনেকে দেখেছি আমরা বলে যে জিম ছেড়ে দিলে নাকি শরীর শুকিয়ে যায়, নাকি সত্য? দেখো, যখন আমি মাসেল বিল্ডিং এর জন্য এক্সারসাইজ করছি তখন আমি খাচ্ছি, ফুড ইনটেক আমার ভালো থাকছে, সারাদিনে অ্যাক্টিভিটিস ভালো থাকছে, আমার রেস্ট প্রপার হচ্ছে, ঘুমাচ্ছি ভালো করে, ক্যালোরি ইনটেক ঠিকঠাক থাকছে, প্রোটিন ইনটেক ঠিকঠাক থাকছে, যেই আমি এক্সারসাইজ বন্ধ করছি আমার স্লিপিং প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার আনহেলদি লাইফস্টাইল শুরু হয়ে যাচ্ছে, আমি প্রোটিন ইনটেক ঠিকঠাক করছি না, তো আমার বডিটা থাকবে কোথা দিয়ে?
বডিটা তো শুধু জিমে গিয়ে তৈরি হয় না, বডিটা তো রান্নাঘরে তৈরি হয়। তুমি যা খাচ্ছ, যা ইয়ে করছো, বাড়িতে তৈরি হয় বেশিরভাগ, মানে 90% বডি তোমার বাড়ির ভেতরে তৈরি হচ্ছে। ওকে। তুমি যে রেস্ট নিচ্ছ, তুমি খাচ্ছ ভালো করে, ঘুমাচ্ছ ভালো করে, তো সেটাতেই তোমার বডি তৈরি হচ্ছে। তুমি জিমে গিয়ে লোহা তুলছো, ওটাতে বডি হচ্ছে না, ওটাতে নতুন মাসেল ব্রেকডাউন করছো। সেটা রিকভার হবে হচ্ছে তোমার ভালো ফুডে, ওকে। ভালো করে প্রোটিন ইনটেক করলে সেই মাসেলগুলো রিপেয়ার হলো, নতুন সেল অ্যাড হলো মাসেলে। ওকে। এটা হচ্ছে মাসেল বিল্ডিং এর প্রসেস। এবার যখন এই জিনিসটা তুমি বন্ধ করে দেবে, এক্সারসাইজ করা বন্ধ করে দেবে, তখনই তুমি বাড়িতে আসছো, খাচ্ছ না ভালো করে, ঘুমাচ্ছ না ভালো করে, তোমার মেটাবলিক রেট স্লো হয়ে যাচ্ছে। যখন আমরা ওয়েট তুলি বা কার্ডিও করি বা স্ট্রেংথ ট্রেনিং করি, তখন আমাদের না মেটাবলিক রেটটা অনেক হাই হয়, ঠিক আছে, আমাদের জয়েন্টগুলো অনেক হেলদি হয়। তো এইগুলোকে আমাদের বন্ধ করা একদমই উচিত না, ফার্স্ট কথা। আর তারপর এই মেটাবলিক রেট হাই থাকা অবস্থায় যখনই আমরা এক্সারসাইজগুলো বন্ধ করে দিই, ওই মেটাবলিক রেটটা আবার স্লো হয়ে যায়। ওকে। তখনই সমস্যা, তখন এই খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক করে তোমার খেতে ইচ্ছা করবে না, ঠিক আছে, প্রোটিন ইনটেক তোমার ঠিকঠাক থাকবে না, ঘুমাবে না, রেস্ট নেবে না, তো হবেই মাসেল ভাই ছোট হবে, বডি ছোট হবে, কিছু করার নেই। আচ্ছা দাদা, তুমি একজন জিম ট্রেনার হওয়ার সঙ্গে সঙ্গে একজন খুব ভালো ইনফ্লুয়েন্সার, তো সেক্ষেত্রে তোমার কাছে এমন কোনো কোয়েশ্চেন আসে যে এটা খুব রেয়ার, মানে এটা খুব সব মানুষের হয় না, বাট হয় অনেক মানুষের? দেখ, অনেক রকমই কোয়েশ্চেন আছে। একটা কমন কোয়েশ্চেন আমি তোকে বলছি, বাট এটা একটুখানি আলাদা লাগে, সবাই এসে জিজ্ঞাসা করে, আমার খুব খারাপ লাগে জিনিসটা শুনে, যে দাদা আমার এই হাতটা বড় হয়ে যাচ্ছে, এক্সারসাইজ করতে করতে এই হাতটা ছোট হয়ে যাচ্ছে, তো এটাকে ফিক্স কি করে করবো? এটা ফিক্স করার জন্য একটা প্রসেস আছে। ইউনিল্যাটারাল এক্সারসাইজেস করতে হবে আমাদেরকে। সাপোজ ধর আমি বারবেল কার্ল করছি, ঠিক আছে, বারবেল কার্লে একটা বার ইউজ হয়। ইউনিল্যাটারাল এক্সারসাইজেসে আমি ডাম্বেল ইউজ করব, ঠিক আছে, যে কোনো ডাম্বেল নিয়ে অল্টারনেট হ্যান্ডে কার্ল করব। যে হাতে সাইজ ছোট বা যে সাইডটা আমার উইক, সেই সাইড থেকে শুরু করব, আর অপোজিট সাইডে এন্ড করবো। যত ম্যাক্সিমাম রিপিটেশন পারবো সেই সাইডে পারফর্ম করার চেষ্টা করবো, তাহলে আমার ইজিলি ব্যালেন্স হয়ে যাবে জিনিসটা। তো এটা দেখো, হওয়াটা মানে এমন না যে তোমার বডি খুব বাজে একটা দিকে চলে যাচ্ছে, তোমাদের বুঝতে হবে এটা। দেখো, আমারও ইমব্যালেন্স আছে, আমারও রাইট লেফট হ্যান্ডে ছোট বড় আছে, কিন্তু তুমি এখানে বসে আছো, তুমি নিশ্চয়ই বুঝতে পারো না, এতক্ষণ দেখে বুঝতে পেরেছো যে আমার হাত ছোট বড় হয়েছে না। এটাকে আমি ইলিউশন, এটা আমি বানিয়েছি, এত বছর ধরে ওয়ার্কআউট করেছি, যে এমন একটা জায়গায় ফিজিককে নিয়ে চলে আসো যেখানে আর এগুলোর কোনো পার্থক্য দেখে লোকের কোনো লাভ থাকবে না। লোকে শুধু এটা দেখবে তোমার সাইজটা কিরকম, তোমার ফিজিক কিরকম, তোমার কোন হাত ছোট বড় লোকে দেখার অতটা মাথাতেই আসবে না। লোকে আগে দেখে নেবে, আরে ভাই এরকম ফিজিকও হয়, এরকম ফিজিকও একটা মানুষ বানাতে পারে, এরকম টাইপের একটা ইউনিকনেস অ্যাড করার চেষ্টা করো, তাহলে খুব ইজিলি এই জিনিসগুলোকে কভার আপ করে নিতে পারবে। ওকে। আচ্ছা দাদা, যারা জিম করতে যাচ্ছে তারা ম্যাক্সিমামই হয়তো ননভেজ খাচ্ছে, কিন্তু যারা ননভেজ খায় না, যারা ভেজ খায়, তাদের জন্য কি আছে জিমের ক্ষেত্রে প্রোটিন সোর্স? দেখো, প্রোটিন তারা যেটা খাচ্ছে সেটাতেই তাদের বডি প্রোটিন অ্যাবজর্ব করে নেবে, সেটা থেকেই, তাকে এক্সট্রা করে কোনো কিছু অ্যাড করার দরকার নেই, তার এক্সট্রা করে কিচ্ছু লাগবে না। আর যারা নন ভেজ তাদের বডি হবে, আর যারা ভেজ তাদের বডি হবে না, এমন কোনো ব্যাপার নেই। অনেক ন্যাশনাল লেভেলের অনেক প্রফেশনাল অ্যাথলিটকে দেখেছি আমি, যারা ভেজ বাট তাদের ফিজিক মারাত্মক ভাই, মিস্টার ইন্ডিয়া হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে পারছো তো কিরকম। হ্যাঁ, আমাদের খুব পাশের স্টেটেই থাকে, ভুবনেশ্বরে, ওদের ফিজিকও খুব ভালো। তো ভেজ খেয়ে তুমি যে ডাল ভাত যা খাচ্ছ, ঠিক আছে, মুগ ডালে খুব ভালো প্রোটিন সোর্স আছে, সোয়া চাংসে খুব ভালো প্রোটিন সোর্স আছে। আজকাল আবার ইউটিউবে নতুন বেরিয়েছে যে সোয়া চাংস খেলে নাকি ছেলেদের মেন বুবস হয়ে যায়, ঠিক আছে, এইসব কোনো ব্যাপার নেই ভাই, ফিস্টোজেনের ওসব গল্প। যারা প্রফেশনাল অ্যাথলিট, যারা গিয়ার্স ইউজ করেছে, তাদের ক্ষেত্রেই হয় এগুলো। যারা তোমরা নর্মাল জিম গোয়ার্স, তোমাদের ভাই ইস্ট্রোজেন নিয়ে ভয় পেয়ে লাভ নেই, যে আমার সয়াবিন খাবো, আমার ইস্ট্রোজেন বেড়ে যাবে, আমার ম্যান বুবস হয়ে যাবে, কিচ্ছু হবে না ভাই, ঠিক আছে, এসব হয় না। নর্মালি তোমরা যারা ওয়ার্কআউট করছো, তারা ফিট থাকার জন্য তাদের সবকিছু তারা খেতে পারো ভালোভাবে। তোমার অনেক অনেক ভেজ সোর্সের মধ্যে অনেক কিছু আছে, মাশরুম আছে, তোমার সোয়া চাংস আছে, সয়াবিন আছে, টোফু আছে, দুধ দই ঘি ছানা পনির ইত্যাদি, এগুলো তো ভাই ছোটবেলা থেকে আমরা দেখে আসছি, ঠিক আছে, এগুলো দিয়ে ওয়ে প্রোটিন তৈরি হয়। তো বুঝতে পারছি এগুলো কতটা বেনিফিশিয়াল আমাদের জন্য। যেটা দিয়ে প্রোটিন তৈরি হচ্ছে, ওয়ে প্রোটিন তৈরি হচ্ছে, সেটা আমাদের কাছে ইজিলি অ্যাভেলেবেল থাকে, বাট সেটাকে আমরা ঠিকভাবে ইউজ করি না। প্রোটিন কি দিয়ে তৈরি হয়? দুধ দিয়ে তৈরি হয়, একদম। ছানা কাটায়, ছানার জলটাকে ওয়ে বলে, ওটাকে প্রসেসিং করে প্যাস্টারাইজ করে তারপর ওয়ে প্রোটিন তৈরি হয়, একদম। বাট ওটা আমরা বাড়িতেই পেয়ে যাচ্ছি, ওটা আমরা ইউজ করতে পারছি না ভালো করে, সেটা আমাদের ফল্ট ভাই। কোম্পানি তো নিজের মার্কেটিং এর জন্য, সাপ্লিমেন্ট বিক্রি করানোর জন্য অত রকম ব্র্যান্ডিং করবেই। তোমাকে বুঝে নিতে হবে যে তোমার কাছে সবকিছুই অ্যাভেলেবেল আছে, সেগুলোকে ভালোভাবে ইউজ করবো। বডি বানানো অত ডিফিকাল্ট জিনিসটা, তোমাকে শুধু রাইট ওয়েটা চুজ করতে হবে। ওকে। আচ্ছা দাদা, আমরা এখন পডকাস্টের পুরো
লাস্ট পর্যায়ে চলে এসেছি, সেক্ষেত্রে আমাদের একটা কমন কোয়েশ্চেন থাকে, সেটা হলো যে তুমি ভগবানের কতটা বিশ্বাস করো? প্রচুর বিশ্বাস করি ভাই। আমি ভগবানে এতটা বিশ্বাস করি, দেখ আমার লাইফে কোনো কিছু আমি ভেবে আমি করিনি যে আমি আজকে বডি বিল্ডিং করবো, বা আমি আজকে যেটুকুনি মানুষের ভালোবাসা পাই না সেটুকুনি পাবো, ওকে, এটা আমার আমার মনে হয় ভগবানের জন্যই পেয়েছি, ঠিক আছে। হ্যাঁ, তো আমি ভগবানে বিশ্বাস করি ভাই। আমি প্রত্যেকদিন প্রে করি যে সবাই যাতে সুস্থ থাকে, সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে একটা হেলদি লাইফ পায়। নিজের জন্য একা প্রে করি না। ওকে, তো এটাই হচ্ছে আমার ভগবান, মানে ভগবানে বিশ্বাস করাটা। তো ওকে। আচ্ছা দাদা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা তোমার থেকে যারা দেখবে এই ভিডিওর মাধ্যমে তাদের উদ্দেশ্যে, যারা নতুন জিমে ঢুকেছে বা যারা জিম করছে তাদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলতে চাও একটু বলে দাও প্লিজ। তোমাদেরকে জাস্ট একটাই কথা বলতে চাই, বডি বানানো জিনিসটা এত ডিফিকাল্ট জিনিস না, খুব ইজি। তোমাদেরকে কি রাইট ওয়ে চুজ করতে হবে, ডে বাই ডে হার্ড ওয়ার্ক করতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে, সেম ডায়েট সেম ডিসিপ্লিন তোমাদের সারা জীবন মেনটেন করে যেতে হবে। ফিটনেসটা শুধু এমন না যে দুদিনের জন্য করলাম, তারপর আমার বডি একটা গোল আমি অ্যাচিভ করে নিলাম, কোনো বিচ সাইডে ঘুরে নিলাম বা কোনো পুজোতে অকেশনে আমার বডিটা দেখিয়ে নিলাম, তারপর বাড়িতে এসে আবার আনহেলদি লাইফস্টাইল শুরু করলাম। তোমাদেরকে এটা ডে বাই ডে কন্টিনিউয়াসলি করে যেতে হবে, তবেই তুমি একটা ভালো হেলথ পাবে। আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে হেলথ। আমাদের ফিটনেসটা কিন্তু এমন একটা জিনিস যেটাতে তোমার হেলথও ম্যাটার করে। আরেকটা জিনিস মাথায় রাখবে যে আমরা যখন আমাদের ফিজিক্যাল হেলথ ইমপ্রুভ করবো তখনই কিন্তু আমাদের মেন্টাল হেলথও ইমপ্রুভ হবে। এমন ভেবো না যে সারা দিনের যা স্ট্রেস, তুমি যা ওয়ার্কলোড আছে, তারপর যখন তুমি জিমে যাচ্ছ একটু এক্সারসাইজ করছো তবেই তোমার মেন্টালি তুমি সুস্থ থাকতে পারবে, ভালোভাবে হেলদি ভাবে বাঁচতে পারবে অনেকদিন। অনেকদিন বাঁচার জন্য ওয়ার্কআউট করো, দুদিনে বডি বানানোর জন্য ওয়ার্কআউট করে কোনো রকম লাভ নেই তোমাদের। থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদেরকে টাইম দেওয়ার জন্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম ভাই। তোমার পডকাস্ট বেলাকে টাইম দিয়ে কেমন লাগলো? দারুণ লাগলো, দারুণ লাগলো। তোমার মনে হলো না যে আমার মানে নিজের ভাইদের মতো মনে হলো, যেরকম বন্ধুদের সাথে আড্ডা মারি, ঠিক আছে, সেরকম টাইপের লাগলো। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে যে তোমরা আমাকে নিলে তোমাদের চ্যানেলে, আমি দেখো আমি মনে করি না আমি এখনো সেই জায়গায় যেতে পেরেছি যে আমি ভালোভাবে কোনো কিছু দিতে পারবো। আমি যতটা চেষ্টা করি যা আমার মধ্যে আছে সেটা দিয়ে দেওয়ার। আমি শুধু ফিটনেসটার মধ্যেই ইনফ্লুয়েন্সিং, লোকে বলে এখন আমাকে, ঠিক আছে, ইনফ্লুয়েন্সার। আমি ঠিক ইনফ্লুয়েন্সার না। আমি কেরিয়ারে এতদিন ধরে যা শিখেছি সেটা নিয়ে যদি আমি মরে যাই তাহলে একটা আফসোস থেকে যাবে, তাই যেটুকুনি জেনেছি সেটা লোককে জানাতে চাই। তার জন্যই আমাদেরকে টাইম দিয়েছো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। এবং তোমরা অনেকেই আমাদের ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের উদ্দেশ্যে বারবার বলছি প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য আমরা নতুন নতুন পডকাস্ট নিয়ে আসছি, শুধু তোমাদের জন্য। প্লিজ সাবস্ক্রাইব করে দাও।